ইরার ব্যাপারে সাবধান হতে হবে। বাদলদের বাড়িতে ভুলেও যাওয়া যাবে না। ইরা মেসের ঠিকানা বের করে চলে এসেছে কিভাবে সেটাও এক রহস্য। ঠিকানা তার জানার কথা না, ওই বাড়ির কেউই জানে না। রাতে খেতে গিয়ে শুনি বদরুল সাহেব আমার খাওয়া খেয়ে চলে গেছেন। মেসের বাবুর্চি খুবই বিরক্তি প্রকাশ করল। রোজ এই কাম করে, আপনার খাওন খায়। ঠিকই করেন, আমি তাকে বলে দিয়েছি এখন থেকে তিনিই খাবেন। আপনি খাবেন না? আমি কয়েকদিন বাইরে থাকব। ক্ষুধার্ত অবস্থায় ঘুমানোর আলাদা আনন্দ আছে। সেই আনন্দ পাওয়ার উপায় হচ্ছে পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যাওয়া। পেট ভর্তি পানির কারণেই হোক কিংবা অন্য কারণেই হোক নেশার মতো হয়, ঝিমুনি আসে। ক্ষুধার্ত অবস্থায় ঘুমের সময়ের স্বপ্নগুলি হয় অন্যরকম, তবে আজ তা হবে না। রাতে না খেলেও দিনে খেয়েছি। ক্ষুধার্ত ঘুমের স্বরূপ বুঝতে হলে সারাদিন অভুক্ত থাকার পর পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যেতে হয়। নেশার ভাবটা হয় তখন। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে দরজায় মৃদু টোকা পড়ল। বদরুল সাহেব মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি উঠে দরজা খুললাম। বদরুল সাহেব লজ্জিত মুখে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে এক ঠোঙা মুড়ি, খানিকটা গুড়। আমি বললাম, ব্যাপার কি বলুন তো? শুনলাম আপনি খেতে গিয়েছিলেন, এদিকে আমি ভেবেছি আপনি আসবেন না। ও, এই ব্যাপার। খুব লজ্জায় পড়েছি হিমু ভাই, আপনার জন্য মুড়ি এনেছি। ভালো করেছেন। আজ রাতটা উপোস দেব বলে ঠিক করেছি। মাঝে মাঝে আমি উপোস দেই। আপনি গুড়মুড়ি খান, আমি মুড়ি খাওয়ার শব্দ শুনি। কিছু খাবেন না হিমু ভাই? না। তারপর ওই দিন কি হলো বলুন? পুলিশরা যত্ন করে খাইয়েছিল? যত্ন বলে যত্ন, এক হোটেলে নিয়ে গেছে। পোলাও, খাসির রেজালা, হাঁসের মাংস, সব শেষে দই মিষ্টি। এলাহি ব্যাপার। খুবই যত্ন করেছে। হাঁসের মাংসটা অসাধারণ ছিল। এত ভালো হাঁসের মাংস আমি আমার জীবনে খাইনি। বেশি করে রসুন দিয়ে ভুনা ভুনা করেছে। এই সময়ের হাঁসের মাংসে স্বাদ হয় না। হাঁসের মাংস শীতের সময় খেতে হয়। তখন নতুন ধান ওঠে, ধান খেয়ে খেয়ে হাঁসের গায়ে চর্বি হয়। আপনার ভাবিও খুব ভালো হাঁস রাঁধতে পারে। নতুন আলু দিয়ে রাঁধে। আপনাকে একদিন নিয়ে যাব, আপনার ভাবির হাতের হাঁস খেয়ে আসবেন। কবে নিয়ে যাবেন? এই শীতেই নিয়ে যাব। আপনার ভাবিকে চিঠিতে আপনার কথা প্রায় লিখিত। তারও খুব শখ আপনাকে দেখার। একবার আপনার অসুখ হলো, আপনার ভাবিকে বলেছিলাম দোয়া করতে। সে খুব চিন্তিত হয়েছিল। কোরআন খতম দিয়ে বসে আছে। মেয়ে মানুষ তো, অল্পতে অস্থির হয়ে যায়। আপনার চাকরির কি হলো? শনিবার হবার কথা ছিল না, গিয়েছিলেন? বদরুল সাহেব চুপ করে রইলেন। আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, জাননি? জি, গিয়েছিলাম। ইয়াকুব ভুলে গিয়েছিল। ভুলে গিয়েছিল? হ্যাঁ। সে তো একটা কাজ নিয়ে থাকে না, অসংখ্য কাজ করতে হয় তার। তার পিএ সে ফাইল দেয়নি, কাজেই ভুলে গেছে। এখন কি ফাইল দিয়েছে? এখন তো দেবেই। পিএকে ডেকে খুব ধমকাধমকি করলো, আমার সামনেই করলো। বেচারার জন্য মায়া লাগছিল। সে তো আর শত্রুতা করে আমার ফাইল আটকে রাখেনি, ভুলে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয়। ইয়াকুব সাহেব এখন কি বলছেন, কবে নাগাদ হবে? তারিখ টারিখ বলেনি, আর একটা বায়োডাটা জমা দিতে বলেছে। দিয়েছেন? হুম। এবারও কি ফাইলের উপর আর্জেন্ট লিখে দিয়েছেন? হুম। আবার কবে খোঁজ নিতে বলেছেন? বলেছে বারবার এসে খোঁজ নেওয়ার দরকার নেই, ওপেনিং হলেই চিঠি চলে আসবে। সেই চিঠি কবে নাগাদ আসবে তা কি বলেছে? খুব তাড়াতাড়ি আসবে। আমি আমার অবস্থার কথা বুঝিয়ে বলেছি। চক্ষু লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম যে অন্যের খাবার খেয়ে বেঁচে আছি। শুনে সে খুবই মন খারাপ করল। বুঝলেন কি করে যে মন খারাপ করেছে? মুখে কিছু বলেছে? কিছু বলেনি, চেহারা দেখে বুঝেছি। আমার কি মনে হয় জানেন, আপনার অন্যান্য জায়গাতেও চাকরির চেষ্টা করা উচিত। ইয়াকুব সাহেবের উপর আমার তেমন ভরসা পাচ্ছে না। ভরসা না হবার কিছু নেই হিমু ভাই। স্কুল জীবনের বন্ধু, আমার সমস্যা সবটাই জানে। আমার ধারণা 1 সপ্তাহের মধ্যেই চিঠি পাবো। যদি না পান, না পেলে অফিসে গিয়ে দেখা করব। বারবার যেতেও লজ্জা লাগে। নানান কাজ নিয়ে থাকে, কাজে ডিস্টার্ব হয়। ঘর অন্ধকার, কচকচ শব্দ হচ্ছে। বদরুল সাহেব মুড়ি খাচ্ছেন। হিমু ভাই। জি? ফ্রেশ মুড়ি, খেয়ে দেখবেন নাকি?
আপনি খান। মুড়ির আসল স্বাদও পাওয়া যায় শীতকালে। আপনার ভাবি আবার মুড়ি দিয়ে মোয়া বানাতে পারে, কি জিনিস তা না খেলে বুঝবেন না। একবার খেয়ে আসবো। অবশ্যই খেয়ে আসবেন। বদরুল সাহেব। জি। আমি কিছুদিন অন্য জায়গায় গিয়ে থাকব। কেউ আমার খোঁজে এলে বলে দেবেন মেস ছেড়ে দিয়েছি। মিথ্যে কথা বলতে পারেন তো? আপনি বললে মিথ্যা বলবো। আপনার জন্য করব না এমন কাজ নাই। শুধু মানুষ খুনটা পারবো না। মানুষ খুন করতে হবে না, শুধু একটু মিথ্যা বলবেন। ইরা নামের একটা মেয়ে আমার খোঁজে আসতে পারে। তাকে বলবেন আমি সুন্দরবনে চলে গেছি, মাসখানিক থাকবো। তবে রূপা এলে আমি কোথায় আছি সেই ঠিকানা দিয়ে দেবেন। ঠিকানাটা কি? আমার এক দুঃসম্পর্কের খালা আছে, রেশমা, গুলশানে থাকে। গুলশান 2 নম্বর, বাড়ির নাম গনি প্যালেস। ওই প্যালেসে সপ্তাহখানেক লুকিয়ে থাকবো। না থাক, ওকেও সুন্দরবনের কথাই বলবেন। গুলশান এলাকার সবচেয়ে বড়, সবচেয়ে কুৎসিত বাড়িটা রেশমা খালার। খালু সাহেব গনি মিয়ার সিক্স সেন্স ছিল অকল্পনীয়। তিনি সস্তা গন্ডার সময়ে গুলশানে 2 বিঘা জমি কিনে ফেলেছিলেন। তার বেকুবির উদাহরণ হিসেবে তখন এই ঘটনার উল্লেখ করা হতো। যার সঙ্গেই দেখা হতো রেশমা খালা বলতেন, বেকুবটার কাণ্ড শুনছ? জঙ্গল কিনে বসে আছে। খালু সাহেবের চেহারা বেকুবের মতোই ছিল। অন্যের কথা শোনার সময় আপনা আপনি মুখ হা হয়ে যেত। ব্যবসা বিষয়ে যেসব কথা বলতেন সবই হাস্যকর বলে মনে হতো। যে বছর দেশে পেঁয়াজের প্রচুর ফলন হলো এবং পেঁয়াজের দাম পড়ে গেল, সে বছরই তিনি পেঁয়াজের ব্যবসায় চলে এলেন। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার জন্য এলসি খুললেন। অন্য ব্যবসায়ীরা হাসল, হাসারই কথা। রেশমা খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তুমি নাকি বেকুবের মতো পেঁয়াজের ব্যবসায় নামছ? যত দিন যাচ্ছে তোমার বুদ্ধিশুদ্ধি তো ততই চলে যাচ্ছে। আগে মাঝে মধ্যে হা করে থাকতে, এখন দেখি সারাক্ষণই হা করে থাকো। পেঁয়াজের ব্যবসার এই বুদ্ধি তোমাকে কে দিল? কেউ দেয় নাই, নিজেরই বুদ্ধি। পেঁয়াজের ফলন খুব বেশি হয়েছে তো, চাষি ভালো দাম পায় নাই। এই জন্য আগামী বছর পেঁয়াজের চাষ কম হবে, পেঁয়াজের দাম হবে আকাশ ছোঁয়া। তোমার মাথা, দেখো না কি হয়। গনি সাহেব যা বললেন তাই হলো। পরের বছর পেঁয়াজ দেশে প্রায় হলোই না। রেশমা খালা হতভম্ব। তিনি বলে বেড়াতে লাগলেন, বেকুব মানুষ তো, বেকুব মানুষের উপর আল্লাহর রহমত থাকে। যে ব্যবসায়ী করে দুহাতে টাকা আনে, টাকা ব্যাংকে রাখার জায়গা নেই, এমন অবস্থা। রেশমা খালার আফসোসের সীমা নেই। বেকুব স্বামী টাকা রোজগার করাই শিখেছে, খরচ করা শিখেন। তিনি আফসোসের সঙ্গে বললেন, টাকা খরচ করতে তো বুদ্ধি লাগে, বুদ্ধি কোথায় সে খরচ করবে, খালি জমাবে। গনি সাহেব মাছ গোশত একসঙ্গে খান না। ছোটবেলায় তার মা বলেছেন, মাছ গোশত একসঙ্গে খেলে পেটের গণ্ডগোল হয়। সেটাই মাথায় রয়ে গেছে। গাড়িতে চড়তে পারেন না, বেবি ট্যাক্সিতেও না। পেট্রোলের গন্ধ সহ্য হয় না, বমি হয়ে যায়। লোকজনের গাড়ি থাকে, গনি সাহেবের আছে রিক্সা। সেই রিক্সার সামনে পেছনে ইংরেজিতে লেখা প্রাইভেট। সেই রিক্সায় কোথাও যেতে হলে রেশমা খালার মাথা কাটা যায়। সাধারণ রিক্সায় চড়া যায়, কিন্তু প্রাইভেট লেখা রিক্সায় কি চড়া যায়? লোকজন কেমন চোখে যেন তাকায়। শেষ পর্যন্ত অবশ্য রেশমা খালা গাড়ি কিনলেন। খালু সাহেব নাকে অডিকোলন ভেজানো রুমাল চাপা দিয়ে কয়েকবার সেই গাড়িতে চড়লেনও। তারপর আবার ফিরে গেলেন প্রাইভেট রিক্সায়। তাতে তার ব্যবসা বাণিজ্যের কোনো অসুবিধা হলো না। ব্যবসা বাণিজ্য হু হু করে বাড়তে লাগলো। কাপড়ের কল দিলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলেন। রেশমা খালার শুধু আফসোস, খালি টাকা আর টাকা। কি হবে টাকা দিয়ে? একবার দেশের বাইরে যেতে পারলাম না। এমন এক বেকুব লোকের হাতে পড়েছি, আকাশে প্লেন দেখলে তার বুক ধরফর করে। এই লোককে নিয়ে জীবনে কোনোদিন কি বাইরে যেতে পারবো? কোনোদিন পারবো না। লোকে ঈদের শপিং করতে সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, আর আমি কোটিপতির বউ, আমি যাই গাউসিয়ায়। খালু সাহেবের মৃত্যুর পর অবস্থার পরিবর্তন হয়েছে। পরিবর্তন যে কি পরিমাণ হয়েছে সেটা তাঁর বাড়িতে ঢুকে দেখলাম। পুরনো বাড়ি ভেঙে কি হুলস্থুল করা হয়েছে। মার্বেল পাথরের সিঁড়ি, ময়লা জুতা পায়ে সেই সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে। ঘরে ঘরে ঝাড়বাতি। ড্রয়িং রুমে ঢুকে আমি হতভম্ব গলায় বললাম, সর্বনাশ। রেশমা খালা আনন্দিত গলায় বললেন, বাড়ি রিনোভেশনের পর তুই আর আসিসনি, তাই না? না, তুমি তো ইন্দ্রপুরী বানিয়ে ফেলেছ। আর্কিটেক্টটা ভালো পেয়েছিলাম, টাকা অনেক নিয়েছে, বেটা কাজ জানে, টাকা তো নেবেই। ভেতরের সব কাজ দিয়েছি ইন্টারনাল ডিজাইনারকে, আমেরিকা থেকে পাশ করা ডিজাইনার। ফার্নিচার টার্নিচার সব তার ডিজাইন।
দেয়ালে যে পেন্টিংগুলো দেখছিস সেগুলিও কোনটা কোথায় বসবে সেই ঠিক করে দিয়েছে। এই বাড়িতে তো খালা আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব, এখনই শ্বাসকষ্ট হচ্ছে। রেশমা খালা আনন্দিত গলায় বললেন, তোর ঘর দেখিয়ে দেই। ঘর দেখলে তুই আর যেতে চাইবি না। গেস্ট রুম আছে 2টা, তোর যেটা পছন্দ সেটাতে থাকবি। একটায় ভিক্টোরিয়ান ফার্নিচার, অন্যটায় মডার্ন। তোর কোন ধরনের ফার্নিচার পছন্দ? দুটো ঘরই দেখ, যেটা ভালো লাগে। দুটাতেই অ্যাটাচ বাথ, দুটাতেই এসি। এত বড় একটা বাড়িতে একা থাকো? একা তো থাকতেই হবে, উপায় কি? গোষ্ঠীর আত্মীয় স্বজন এনে ঢুকাবো? শেষে ঘুমের মধ্যে মেরে রেখে যাবে। সবাই আছে টাকার ধান্দায়। মানুষ দেখলেই আমার ভয় লাগে। আমাকে ভয় লাগে না? না, তোকে ভয় লাগছে না। তোকে ভয় লাগবে কেন? শোন, কোন বেলা কি খেতে চাস বাবুর্চিকে বলবি, রেঁধে দেবে। 2জন বাবুর্চি আছে, ইংলিশ ফুডের জন্য একজন, বাঙালি ফুডের জন্য একজন। চাইনিজ ফুড কে রাঁধে? ইংলিশ বাবুর্চিই রাঁধে। ও চাইনিজ ফুডের কোর্সও করেছে। রাতে কি খাবি, চাইনিজ? তুমি যা খাও তাই খাবো। তোর যখন চাইনিজ খেতে ইচ্ছে হয়েছে তখন চাইনিজই খাবো। দাঁড়া, বাবুর্চিকে বলে দেই। এই বাড়ির মজা কি জানিস? কথা বলার জন্য এক ঘর থেকে আরেক ঘরে যেতে হবে না। ইন্টারকম আছে, বোতাম টিপলেই হলো। আয়, তোকে ইন্টারকম ব্যবহার শিখিয়ে দেই। ইন্টারকম ব্যবহার করা শিখলাম, বাথরুমের গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করা শিখলাম, এসি চালানো শিখলাম, রিমোট কন্ট্রোল এসি। বিছানায় শুয়ে শুয়ে বোতামে টিপে এসি অন করা যায়। ঘর আপনা আপনি ঠান্ডা গরম হয়। তোর গান বাজনার শখ আছে? একটা মিউজিক রুম রয়েছে, ক্যাসেট ডেক, সিডি প্লেয়ার সব আছে। আর কি আছে? প্রেয়ার রুমও আছে। সেটা কি? প্রার্থনা ঘর। নামাজ পড়তে ইচ্ছে করলে নামাজ পড়বি, দেখবি। দেখতে হলে অজু করে ফেল। অজু ছাড়া নামাজ ঘরে ঢোকা নিষেধ। নামাজ ঘরে কি আছে? জায়নামাজ, টুপি? আরে না, জায়নামাজের দরকার নেই। মেঝে সবুজ মার্বেলের, রোজ একবার সাধারণ পানি দিয়ে মোছা হয়, তারপর গোলাপ জল মেশানো পানি দিয়ে মোছানো হয়। চারদিকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত ফ্রেমে ফ্রেমে বাঁধিয়ে রেখেছি। ইসলামিক আর্টস ডিজাইন। এই ডিজাইন আবার অন্য একজনকে দিয়ে করিয়েছি। নামাজ পড়ছো? শুরু করব। ছোটবেলায় কোরআন শরীফ পড়া শিখেছিলাম, তারপর ভুলে গেছি। কথায় বলে না, অনভ্যাসে বিদ্যানাশ, ওই হয়েছে। একজন মাওলানা রেখে কোরআন শরীফ পড়া শিখে তারপর নামাজ ধরব। আয়, নামাজ ঘর দেখে যা। বাংলাদেশে এই জিনিস আর কারো ঘরে নাই। এখন আবার অনেকেই আমার ডিজাইন নকল করছে, প্রেয়ার রুম বানাচ্ছে। নকলবাজের দেশ, ভালো কিছু করলেই নকল করে ফেলে। তোমার বাড়িতে বার নেই খালা? আছে, থাকবে না কেন? বার ছাড়া কোনো মডার্ন বাড়ির ডিজাইন হয়? ছাদের চিলে কোঠায় বার? তোর আবার ওইসব বদভ্যাস আছে নাকি? থাকলে ভুলে যা। আমার বাড়িতে বেলেল্লাপানা চলবে না। যা, অজু করে আয়, তোকে নামাজ ঘর দেখিয়ে আনি। অজু করে নামাজ ঘর দেখতে গেলাম। খালা মুগ্ধ গলায় বললেন, ঘরে কোনো বাল্ব বা টিউবলাইট দেখছিস? না। তারপরেও ঘর আলো হয়ে আছে না? হ্যাঁ। এর নাম কনসিল্ড লাইটিং। বাঁ দিকের দেয়ালে দেখ একটা সুইচ, টিপে দে। টিপলে কি হবে? টিপে দেখ না, বিসমিল্লা বলে টিপবি। আমি বিসমিল্লা বলে সুইচ টিপে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি। আমার ধারণা সুইচ টেপা মাত্র নামাজ ঘর পুরোপুরি পশ্চিম দিকে ঘুরবে। তা হলো না। যা হলো সেটাও কম বিস্ময়কর না। কোরআন তিলাওয়াত হতে লাগলো। রেশমা খালা বললেন, পুরো কোরআন শরীফ রেকর্ড করা আছে। একবার বোতাম টিপে দিলে অটোমেটিক কোরআন খতম হয়ে যায়। সেই কোরআন খতমের সোয়াব তো তুমি পাও না, সোয়াব পায় তোমার ক্যাসেট রেকর্ডার। এই ক্যাসেট রেকর্ডারের ভেস্তে যাবার খুবই উঁচু সম্ভাবনা দেখা যাচ্ছে। খবরদার, নামাজ ঘরে কোনো ঠাট্টা ফাজলামি করবি না। নামাজ ঘরে কোরআন পাঠ চলতে লাগলো। খালা আমাকে ছাদের চিলেকোঠায় বার দেখাতে নিয়ে গেলেন। শ্বেত পাথরের কাউন্টার টেবিল, পেছনে আলমারি ভর্তি নানা আকারের এবং নানা রঙের বোতল ঝিকমিক করছে। কালেকশন কেমন দেখেছিস? আক্কেল গুড়ুম অবস্থা। শুধু আক্কেল গুড়ুম না, একই সঙ্গে বেআক্কেল গুড়ুম। বেআক্কেল গুড়ুম আবার কি? কথার কথা আর কি। করেছো কি তুমি? দুনিয়ার বোতল সব জোগাড় করে ফেলেছ। খাওয়ার লোক নেই তো, শুধু জমছে। তোমার এখানে সবচেয়ে দামি বোতল কোনটা খালা?
পেট মোটা বোতলটা, ওই যে দেখ, মনে হচ্ছে মাটির বোতল। 50 বছরের পুরনো রেড ওয়াইন। ইংল্যান্ডের রাজপরিবারের বিশেষ বিশেষ উৎসবে এই জিনিস খাওয়া হয়। দাম কত তা তো বললে না। দাম শোনার দরকার নেই, দাম শুনলে তুই ভিড়মি খাবি। এমনিতেই ভিড়মি খাচ্ছি, আজ আর আমার ভাত খেতে হবে না, ভিড়মি খেয়ে পেট ভরে গেছে। আনন্দে খালার মুখ উজ্জ্বল হয়ে গেল, আমার মুখ হয়ে গেল অন্ধকার। 1 সপ্তাহ এ বাড়িতে থাকা যাবে না, আজই পালাতে হবে। রাতটা কোনো মতে পার করে সকালে সূর্য ওঠার আগেই হ্যাপিস। আয়, লাইব্রেরি ঘর দেখি। আবার লাইব্রেরি ঘরও আছে? বলিস কি, লাইব্রেরি ঘর থাকবে না? লাইব্রেরি ঘর পুরোটা কাঠের করেছি, মেঝেও কাঠের, সব রকম বইপত্র আছে। ঘন্টার পর ঘন্টা তুই বই পড়ে কাটাতে পারবি। নিউ মার্কেটের এক দোকানের সঙ্গে কন্ট্রাক্ট করে রেখেছি, ভালো ভালো বই এলেই পাঠিয়ে দেবে। লাইব্রেরি ঘরে কম্পিউটার বসিয়েছি। তুই কম্পিউটার চালাতে জানিস? না, আমিও জানি না। যাদের কাছ থেকে কিনেছি ওদের বলা আছে অবসর পেলেই খবর দেব, ওরা এসে শিখিয়ে দেবে। অবসর পাচ্ছ না? অবসর পাবো কোথায়? সকালটা একটু অবসর থাকে, দুপুরে খাওয়ার পর ঘুমোতে যাই, সন্ধ্যা পর্যন্ত ঘুমাই, সারা রাত জেগে থাকি। দুপুরে না ঘুমালে চলবে কেন? সারা রাত জেগে থাকো কেন? ঘুম না হলে জেগে না থেকে করব কি? ঘুম হয় না? না। ডাক্তার দেখিয়েছ? ডাক্তারের পেছনে জলের মতো টাকা খরচ করেছি, এখনও করছি, এখনও চিকিৎসা চলছে। সাইকিয়াট্রিস্ট চিকিৎসা করছেন। তারা কিছু পাচ্ছে না? পাচ্ছে কি পাচ্ছে না ওরাই জানে। ওদের চিকিৎসায় লাভ হচ্ছে না। এখন তুই হলি ভরসা। আমি ভরসা মানে? আমি কি ডাক্তার নাকি? ডাক্তার না হলেও তোর নাকি অনেক ক্ষমতা, সবাই তো বলে। তুই আমাকে রাতে ঘুমের ব্যবস্থা করে দে, তুই যা চাইবি তাই পাবি। ওয়াইনের ওই বোতলটা তোকে না হয় দিয়ে দেব। 50 বছরের পুরনো মদের বোতল পাবো, এই আনন্দেও আমাকে তেমন অভিভূত করতে পারল না। আমার ভয় হলো এই ভেবে যে রেশমা খালা আমার উপর ভর করেছেন। সিন্দাবাদের ভূত সিন্দাবাদের উপর একা চেপেছিল। রেশমা খালা আমার উপর একা চাপেননি, তার বুড়ো বাড়ি নিয়ে চেপেছেন। একদিনেই আমার চ্যাপ্টা হয়ে যাবার কথা, চ্যাপ্টা হওয়া শুরু করেছি। হেমু, জি। আমার ব্যাপারটা কখন শুনবি? তোমার কোন ব্যাপার? ও মা, এতক্ষণ কি বললাম? রাতে ঘুম না হওয়ার ব্যাপারটা একসময় শুনলেই হবে, তারা তো কিছু নেই। এখন তুই কি করবি বুঝতে পারছি না। নিজের ঘরে কিছুক্ষণ শুয়ে থাকবো বলে ভাবছি, যে বিছানা বানিয়েছ শুতে সাহসও হচ্ছে না। রেশমা খালা বললেন, বিছানা এমন কিছু না, সাধারণ ফোমের তোষক, তবে বালিশ হচ্ছে পাখির পালকের। বলো কি? খুব এক্সপেন্সিভ বালিশ। জ্যান্ত পাখির পাখা থেকে এইসব বালিশ তৈরি হয়, মরা পাখির পালকে বালিশ হয় না। একটা পালকের বালিশের জন্য কটা পাখির পালক লাগে? কি করে বলবো কটা? 20-25টা নিশ্চয়ই লাগে। একটা বালিশের জন্য তাহলে 25টা পাখি আকাশে ওরা বন্ধ হয়ে গেল। আধ্যাত্মিক ধরনের কথা বলবি না তো হিমু, এইসব কথা আমার কাছে ফাজলামোর মতো লাগে। ফাজলামির মতো লাগলে আর বলবো না। যা, তুই রেস্ট নে। চা কফি কিছু খেতে চাইলে ইন্টারকমে বলে দিবি। তুমি কি বেরোচ্ছ? বললাম না সকালে আমি একটু বের হই। দিনরাত ঘরে বসে থাকলে দম বন্ধ হয়ে আসবে না? তুই তো এখন আর বের হবি না? না। তাহলে তালা দিয়ে যাই। আমি অবাক হয়ে বললাম, তালা দিয়ে যাবে মানে? খালা আমার চেয়ে অবাক হয়ে বললেন, তুই আমার মূল বাড়িতে থাকবি, তোকে তালা দিয়ে যাব না? লক্ষ লক্ষ টাকার জিনিস চারদিকে, ঘরে যদি আগুন টাগুন লেগে যায় তখন কি হবে আমার? খামাকা আগুন লাগবে কেন? আর যদি লাগে, প্রতি ফ্লোরে ফায়ার এক্সটিংগুইজার আছে। তালা দেওয়া অবস্থায় কতক্ষণ থাকবো? আমি না আসা পর্যন্ত থাকবি। আমি তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, ঘণ্টাখানিক ঘোরাঘুরি করে চলে আসব। সামান্য কিছুক্ষণ তালাবদ্ধ থাকবি, এতেই মুখ চোখ শুকিয়ে কি করে ফেলেছিস? খালা, আমি হচ্ছি মুক্ত মানুষ, এটাই সমস্যা। বিছানায় শুয়ে বইটই পড়, টিভি দেখ, আমি তোকে কফি দিতে বলে যাচ্ছি। আমি বিছানায় শুয়ে শুয়েই ঘটাং ঘটাং শব্দে তালা দেওয়ার আওয়াজ পেলাম। এবারই সব কিছুই আধুনিক হলেও তালাগুলি সম্ভবত মান্ধাত্তার আমলের। বড্ড শব্দ হয়। পালকের বিছানায় মাথা রেখে শুয়ে আছি, আমাকে কফি দিয়ে গেছে। চাইনিজ খাবার কি খাবো বাবুর্চি জানতে এসেছিল, হাতে নোটবুক পেন্সিল। আমি গম্ভীর গলায় বলেছি, আরশোলা দিয়ে হট অ্যান্ড সাওয়ার করে একটা স্যুপ খাবো। চাইনিজরা শুনেছি আরশোলার স্যুপ
খুব শখ করে খায়, আমি কখনো খেয়ে দেখিনি। বাবুর্চি হতভম্ব গলায় বলল, স্যারের কথা বুঝতে পারলাম না, কিসের স্যুপ? ককরোচ স্যুপ, সঙ্গে মাশরুম দিতে পারেন, বেবিকর্ন দিবেন, সয়া সস অল্পও দেবেন। আরশোলার গন্ধ মারার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু, বেশিও না কমও না। আমি স্যার আসলেই আপনার কথা বুঝতে পারছি না। বুঝতে না পারলে বিদায় হয়ে যান। জি আচ্ছা স্যার। তালাবদ্ধ বাড়িতে পড়ে আছি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কাজ করতে শুরু করেছে। সময় থেমে গেছে, টাইম ডাইলেশন। তালাবদ্ধ অবস্থায় যে এর আগে থাকিনি তা না। হাজতে কাটানো রাতের সংখ্যা কম না, তবে হাজত তালাবদ্ধ থাকবে এটা স্বীকৃত সত্য বলে খারাপ লাগে না। তালা খোলা অবস্থায় হাজতে বসে থাকাটা বরং অস্বস্তিকর। কিন্তু স্বর্গপুরীতে তালাবদ্ধ অসহনীয়। শুয়ে শুয়ে ভাবছি বেহেশত কেমন হবে, সেখানেও কি এরকম তালা সিস্টেম থাকবে, নাকি বেহেশতবাসীরা মুক্ত স্বাধীন অবস্থায় ঘুরে বেড়াতে পারবে। কারো ইচ্ছে হলো সে দোজকে তার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে এলো। বেহেশতের বর্ণনা ভালো মতো জেনে নিতে হবে। খালার নামাজ ঘরে প্রচুর ধর্মের বইটই আছে, সেখানে বেহেশত সম্পর্কে কি লেখা আছে পড়তে হবে। কফি খাচ্ছি, কফিতে কোনো স্বাদ পাচ্ছি না। স্বাদ যেমন নেই, গন্ধও নেই। একটু পরপর চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। ঘড়ি মনে হচ্ছে সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে। আমার বিখ্যাত বাবা আমাকে বন্দি থাকার ট্রেনিং অতি শৈশবে দিয়ে দিয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল মহাপুরুষ বানানোর জন্য এই ট্রেনিং অতি জরুরি। বন্দি না থাকলে মুক্তির স্বরূপ বোঝা যায় না। কাজেই একদিন আমাকে ঘরে ঢুকিয়ে তালা দিয়ে দিলেন। তখন আমি ক্লাস 4-এ পড়ি। যতটা অবাক হওয়ার কথা ততটা হলাম না। বাবার পাগলামির সঙ্গে ততদিনে পরিচিত হয়ে পড়েছি। আমার ধারণা সন্ধ্যা নাগাদ তালা খোলা হবে। আতঙ্কে অস্থির হয়ে লক্ষ্য করলাম সন্ধ্যার পর বাবা বাড়ি ছেড়েই চলে গেলেন। যাবার সময় মেইন সুইচ অফ করে দিলেন। একেবারে কবরের অন্ধকার। ওইটা ছিল আমার ভয় জয় করা ট্রেনিংয়ের প্রাথমিক অংশ। তার ডায়েরিতে তিনি লিখেছিলেন, অদ্য রজনীতে হিমালয়ের ভয় জয় করিবার প্রস্তুতিসূচক ট্রেনিং দেওয়া হইবে। মানুষের প্রধান ভয় অন্ধকারকে, যে অন্ধকারের স্মৃতি সে অন্য কোনো ভুবন হইতে লইয়া আসিয়াছে। অন্ধকারকে জয় করার অর্থ সমস্ত ভয় জয় করা। অদ্যকার অন্ধকার জয় করা বিষয়ক প্রাথমিক ট্রেনিং হিমালয় কিভাবে গ্রহণ করিবে বুঝিতে পারিতেছি না। এই শখ গ্রহণ করিবার মানসিক শক্তি কি তাহার আছে, বুঝিতে পারিতেছি না। কাহাকেও বাহির হইতে দেখিয়া তাহার মানসিক শক্তি সম্পর্কে ধারণা করা যায় না। সেই দিব্য দৃষ্টি প্রকৃতি মানব সম্প্রদায়কে দেয় নাই। আমি ইন্টারকম টিপে বাবুর্চিকে ডাকলাম। ইন্টারভিউ নেয়ার ভঙ্গিতে বললাম, কি নাম? ইদ্রিস। শুরুতে তাকে আপনি করে বলেছিলাম, এখন তুমি। শোনো ইদ্রিস, এ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? বাথরুম থেকে পাইপ বেয়ে নেমে পড়া বা এ জাতীয় কিছু? জি না। ছাদে উঠে ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়া যায় না? জি না। টেলিফোন নিয়ে আসো, দমকল অফিসে টেলিফোন করে দেই, ওরা তালা খুলে উদ্ধার করবে। টেলিফোন নাই স্যার। টেলিফোন নাই মানে? এই বাড়িতে সব আছে, টেলিফোন নাই। টেলিফোনে লোকজন বিরক্ত করে, ম্যাডামের ভালো লাগে না। ও আচ্ছা। স্যার আর এক কাপ কফি এনে দেই? চিন্তার কিছু নাই, ম্যাডাম চলে আসবেন। উনি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকেন না, চলে আসবেন। কফি দিব স্যার? দাও। বাবুর্চি কফি এনে দিল। আমি কফি খেয়ে রেশমা খালার অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম যখন ভাঙল তখন দেখি রাত হয়ে গেছে, ঘর অন্ধকার। কিরে, ঘুম ভেঙেছে? রেশমা খালা ঘরে ঢুকে বাতি জ্বালালেন। তিনি মাথার নকল চুল খুলে ফেলেছেন। তাকে মোটামুটি বিভৎস দেখাচ্ছে। তার মাথার আদি চুলের এই অবস্থা কে জানত? কিছু আছে, কিছু নেই। যেখানটায় নেই সেখানটার মাথার হলুদ চামড়া চকচক করছে। ঘরে ফিরে দেখি তুই মরার মতো ঘুমোচ্ছিস। তাই আর ঘুম ভাঙালাম না। ঘুমের মূল্য কি তা আর কেউ জানুক না জানুক আমি তো জানি। এতক্ষণ ধরে কেউ ঘুমোতে পারে তাও জানতাম না। তোর কোনো অসুখ বিসুখ নেই তো? কটা বাজে খালা? 9টার কাছাকাছি। তুই এক নাগারে প্রায় 10 ঘন্টা ঘুমোলি। খিদে লেগেছে নিশ্চয়ই।
হাত মুখ ধুয়ে আয়, ভাত খাই। আমি উঠলাম, শান্ত গলায় বললাম, ভাত খেয়েই আমি একটু বেরোবো খালা। বের হতে চাইলে বের হবি, আমি কি তোকে আটকে রেখেছি নাকি? বাবুর্চি বলছিল তালা দিয়ে যাওয়ায় তুই নাকি অস্থির হয়ে পড়েছিলি। আশ্চর্য, তুই কি ছেলে মানুষ নাকি? তুই আবার তাকে বলেছিস তেলাপোকার স্যুপ খেতে চাস? হি হি হি। বাবুর্চিটা বোকা টাইপের, ও সত্যিই ভেবে বসে আছে, ঠাট্টা বুঝতে পারেনি। তেলাপোকার স্যুপ কি তৈরি করেছে? আমি ঠাট্টা করিনি, আসলেই খেতে চেয়েছিলাম। তুই দেখি আচ্ছা পাগল। আয় খেতে আয়, খেতে খেতে আমার ভয়ঙ্কর গল্পটা বলবো, তুই আবার চারিদিকে বলে বেড়াবি না। ডাইনিং রুম ছাড়াও ছোট্ট একটা খাবার জায়গা আছে, শ্বেতপাথরের টেবিলে তৈরি দুটো মাত্র চেয়ার, মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার, টেবিলে নানা ধরনের পদ সাজানো। বাবুর্চি পাশে দাঁড়িয়েছিল। খালা বললেন, তুমি চলে যাও, তোমাকে আর লাগবে না। খাওয়া শেষ হলে ঘন্টা বাজাবো, তখন সব পরিষ্কার করবে। ঘন্টার ব্যবস্থাও আছে? আছে, সব ব্যবস্থাই আছে, খাওয়া শুরু কর। বাবুর্চির রান্না কেমন বলবি? রান্না পছন্দ না হলে ব্যাটাকে বিদায় করে দেব। ব্যাটার চোখের চাউনিও ভালো না। স্যুপটা কেমন? ভালো, খুব ভালো। তুই তো এখনো মুখেই দিসনি, মুখে না দিয়েই বলে ফেললি ভালো? গন্ধে গন্ধে বলে ফেলেছি, চাইনিজ খাবারের আসল স্বাদ গন্ধে। গন্ধ ঠিক আছে, বাবুর্চিকে রেখে দাও। চোখের চাউনিটা যে খারাপ, মাঝে মাঝে ভয়ঙ্কর করে তাকায়। ওকে বলবে সবসময় যেন সানগ্লাস পরে থাকে। বুদ্ধিটা খারাপ না, ভালো বলেছি শিমু। এটা আমার মাথায় আসেনি। কথায় আছে না, এক মাথার থেকে দু মাথা ভালো, আসলেই তাই। এখন আমার সমস্যাটা শোন, খুব মন দিয়ে শুনবি। খাওয়া শেষ হোক, তারপর শুনি। খেতে খেতেই শোন। আমি আবার চুপচাপ খেতে পারি না। ব্যাপারটা কি হয়েছে শোন। তোর খালু মারা যাবার পর বাড়ি ভর্তি হয়ে গেল ফালতু লোকে। অমুক আত্মীয়, তমুক আত্মীয়, একেবারে খুঁটি গেড়ে বসেছে। মত্তবার কিছু না, টাকা পয়সা হাতানো। টাটকা মধু পড়ে আছে, পিঁপড়ার দল চারিদিক থেকে এসে পড়েছে। আমি একে একে ঝেঁটিয়ে সব বিদায় করলাম। বাড়ি খালি করে ফেললাম। 24 ঘন্টা গেটে তালার ব্যবস্থা করলাম। একজনের জায়গায় দুজন দারোয়ান রাখলাম। 24 ঘন্টা ডিউটি, কাউকে ঢুকতে দেবে না। কেউ যদি ঢুকে সঙ্গে সঙ্গে চাকরি নট। আমার যদি কারো সঙ্গে কথা বলার দরকার হয়, আমি নিজেই দেখা করতে যাব, কিন্তু কেউ আমার সঙ্গে দেখা করতে পারবে না। লোকজন টেলিফোনে বিরক্ত করে, দিলাম টেলিফোন লাইন কেটে। এত বড় বাড়িতে আমি একা থাকি। একটু যে ভয় ভয় লাগে না তা না, লাগে, কিন্তু আত্মীয় স্বজনের যন্ত্রণার চেয়ে ভয় পাওয়া ভালো, লক্ষ গুণ ভালো। এরপর একদিন কি হয়েছে শোন। রাত 11টার মতো বাজে, খুব বেশি মশা কামড়াচ্ছে। দরজায় জানালায় নেট আছে, তারপরেও এত মশা ঢুকলো কিভাবে? আমার মেজাজ হয়েছে খারাপ, কারণ আমি আবার মশারির ভেতর ঘুমোতে পারি না। আমার একটা কাজের মেয়ে ছিল রেবা, ওকে বললাম মশারি খাটিয়ে দিতে। ও মশারি খাটিয়ে দিল। মেজাজ টেজাজ খারাপ হয়ে ঘুমোতে গেছি। বাতি নিভিয়ে মশারির কাছে গেলাম। মশারি তুলে দেখি মশারির ভেতর ও বসে আছে, তোর খালু। ন্যাংটো হয়ে বসে আছে, গুটিসুটি মেরে বসা, মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান। সেই থেকে শুরু। কখনো তাকে দেখি খাটের নিচে, কখনো বাথরুমের বাথটাবে, একদিন পেলাম ডিপ ফ্রিজে। কোথায়? ডিপ ফ্রিজে? হ্যাঁ, ডিপ ফ্রিজ সবসময় বাবুর্চি খোলে। সেদিন ফ্রিজে জিনিসপত্র কি আছে না আছে দেখার জন্য ডালাটা খুললাম, দেখি একেবারে খালি ফ্রিজ। সেখানেও বসে ঠান্ডায় থরথর করে কাঁপছে। এই হলো ব্যাপার, বুঝলি? তারপর থেকে রাতে ঘুমোতে পারি না। রোজই দেখো? প্রায় রোজই দেখি। আজ দেখেছ? এখনো দেখিনি, তবে দেখব তো বটেই। এর মানেটা কি বলতো হিমু? এই অত্যাচারের কারণ কি? ভূত প্রেত বলে সত্যি কি কিছু আছে? মানুষ মরলে কি ভূত হয়? আমি দেখলাম রেশমা খালা আর কিছু খেতে পারছেন না, মুখ শুকিয়ে গেছে, হাত কাঁপছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, হিমু কথা বলছিস না কেন? তুমি একাই ওনাকে দেখো না, আরও অনেকেই দেখে, সবাই দেখে। রেবা দেখেছে, দেখে চাকরি টাকরি ছেড়ে চলে গেছে। আমার সঙ্গে যারা যারা আছে তারাও দেখেছে। এরা কেউ রাতে দোতলায় ওঠে না। তুই রাতটা আমার সঙ্গে থাক, তুইও দেখবি। আমি খালার দিকে তাকিয়ে রইলাম। এই প্রথম বেচারির জন্য মায়া লাগছে। রেশমা খালার প্যালেসে 1 সপ্তাহ পার করে দিলাম।
সমস্যামুক্ত জীবনযাপন, আহার, বাসস্থান নামক দুটি প্রধান মৌলিক দাবি মিটে গেছে। এই দুটি দাবি মিটলেই বিনোদনের দাবি ওঠে। খালার এখানে বিনোদনের ব্যবস্থাও প্রচুর আছে। আমার ভালোই লাগছে। ট্রাক দেখলে লোকে রাস্তা ছেড়ে পালিয়ে যায়, কিন্তু সেই খোলা ট্রাকে করে ভ্রমণের আনন্দ অন্যরকম। আমার অবস্থা হয়েছে এরকমই। রেশমা খালার সঙ্গে গল্পগুজব করতে এখন ভালোই লাগে। শুধু রাতে একটু সমস্যা হয়। রেশমা খালা আমার দরজায় ধাক্কা দিতে দিতে বললেন, আয় আয়, দেখে যা, নিজের চোখে দেখে যা। বসে আছে, খাটে পা দুলিয়ে বসে আছে। আমি হাই তুলতে তুলতে বলি, থাকুক বসে, তুমিও তার পাশে বসে পা নাচাতে থাকো। এছাড়া আর কি করার আছে? পুরোপুরি নিশ্চিন্ত, নির্ঝঞ্ঝাট জীবনযাপন সম্ভব না। সব জীবনেই কিছু ঝামেলা থাকবে। কাবাব যতই ভালো হোক, কাবাবের এক কোনায় ছোট্ট হাড্ডির টুকরো থাকবেই। রাতে রেশমা খালার হইচই, ছোটাছুটি, চিৎকার অগ্রাহ্য করতে পারলে গনি প্যালেসে মাসের পর মাস থাকা যায়। তাছাড়া ওই বাড়ির বাবুর্চির সঙ্গে আমার বেশ সখ্যতা হয়েছে। নাপিত সম্প্রদায়ের মানুষ খুব বুদ্ধিমান হয় বলে জনশ্রুতি। আমাদের বাবুর্চি সব নাপিতের কান কেটে নেয়ার বুদ্ধি রাখে। বোকার ভান করে সে দিব্যি আছে। এক সকালে সে আমার জন্য বিরাট এক বাটি স্যুপ বানিয়ে নিয়ে বলল, আপনি একবার আরশোলার স্যুপ চেয়েছিলেন, বানাতে পারি নাই, আজ বানাইছি। খেয়ে দেখুন স্যার, আপনার পছন্দ হবে। সঙ্গে মাশরুম আর ব্রোকলি দিয়েছি। বাটির ঢাকনা খুলে আমার নাড়ি ভুঁড়ি পাক দিয়ে উঠল। সাদা রঙের স্যুপ, 3-4টা তেলাপোকা ভাসছে, একটা আবার উল্টো হয়ে আছে, তার কিলবিলে পা দেখা যাচ্ছে। বাবুর্চি শান্তস্বরে বলল, সস টস কিছু লাগবে স্যার? আমি বললাম কিছুই লাগবে না। তাকে পুরোপুরি হতভম্ব করে 1 চামচ মুখে দিয়ে বললাম, স্যুপটা মন্দ হয়নি, তবে আরশোলার পরিমাণ কম হয়েছে। আমি কোন চিজ সে ধরতে পারিনি। ধরতে পারলে আমার সঙ্গে রসিকতা করতে যেত না। আমি তাকে সামনে দাঁড়া করিয়েই পুরো বাটি স্যুপ খেয়ে বললাম, বেশ ভালো হয়েছে, পরের বার আরশোলার পরিমাণ বাড়াতে হবে, এটা যেন মনে থাকে। বাবুর্চি বিড়বিড় করে বলল, জি আচ্ছা স্যার। রেশমা খালা আমার প্রতি যথেষ্ট মমতা প্রদর্শন করছেন। সেই মমতার নিদর্শন হচ্ছে আমাকে বলছেন, ও হেমু, তোর তো ভিক্ষুকের মতো হাঁটাহাঁটির স্বভাব। হাঁটাহাঁটি না করতে পারলে পেটের ভাত হজম হয় না। এখন থেকে গাড়ি নিয়ে হাঁটাহাঁটি করবি। আমি বললাম, সেটা কি রকম? পাজেরো নিয়ে বের হবি। যেখানে যেখানে হাঁটতে ইচ্ছে করবে ড্রাইভারকে বলবি গাড়ি নিয়ে যাবে। এটা মন্দ না, গাড়িতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। কিছুদিন থেকে আমি পাজেরো নিয়ে হাঁটছি। আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, এই গাড়িতে বসলেই ছোট ছোট গাড়ি বা রিক্সাকে চাপা দেওয়ার প্রবল ইচ্ছা হয়। ট্রাক ড্রাইভার কেন অকারণে টেম্পো বা বেবি ট্যাক্সির উপর ট্রাক তুলে দেয়, আগে কখনো বুঝিনি, এখন বুঝতে পারছি। এখন মনে হচ্ছে দোষটা সর্বাংশে ট্রাক ড্রাইভারের নয়, দোষটা ট্রাকের। যে বড় সে ছোটকে পিষে ফেলতে চাইবে, এটাই স্বাভাবিক জাগতিক নিয়ম। ডারউইন সাহেবের ধারণা, সার্ভাইভাল ফর দি ফিটেস্ট শুধু জীবজগতের জন্য প্রযোজ্য হবে, বস্তু জগতের জন্য প্রযোজ্য হবে না। তা হয় না। পাজেরো নিয়ে হাঁটতে বেরুবের একটাই সমস্যা, গলিপথে হাঁটা যায় না, রাজপথে হাঁটতে হয়। এরকম রাজপথে হাঁটতে বের হয়েই একদিন ইরার সঙ্গে দেখা। সে বেশ হাত নেড়ে গল্প করতে করতে একটা ছেলের সঙ্গে যাচ্ছে। দূর থেকে দুজনকে প্রেমিক প্রেমিকার মতো লাগছে। ছেলেটা সুদর্শন, লম্বা, ফর্সা, কোকড়ানো চুল, কফি কালারের শার্টে সুন্দর মানিয়েছে। তার চেহারায় আলগা গাম্ভীর্য। সুন্দরী মেয়ে সঙ্গে নিয়ে হাঁটলেই আপনা আপনি ছেলেদের চেহারায় কিছু গাম্ভীর্য চলে আসে, তার একটু বেশি এসেছে। আমি পাজেরো ড্রাইভারকে বললাম, ওই যে ছেলে মেয়ে দুটি যাচ্ছে, ঠিক ওদের পেছনে গিয়ে বিকট হর্ন দিন, যেন দুজন সিটকে দুদিকে পড়ে যায়। ড্রাইভার বিরক্ত হয়ে বলল, তারা যাচ্ছে ফুটপাতে, ফুটপাতে গাড়ি নিয়ে উঠব কিভাবে? তাহলে তাদের সাইডে নিয়ে গিয়ে হর্ন দিন। চেষ্টা করবেন হর্নটা যথাসম্ভব বিকট করার জন্যে। তাই করা হলো। হর্ন শুনে ছেলেটার হাত থেকে জ্বলন্ত সিগারেট পড়ে গেল। ইরা ছেলেটার মতো চমকালো না। মেয়েদের স্নায়ু ছেলেদের চেয়ে শক্ত হয়। আমি গলা বাড়িয়ে বললাম, এই ইরা, ইরা, কোথায় যাচ্ছ? ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সঙ্গী ছেলেটা হতভম্ব। আমি প্রায় অভিমানের মতো গলায় বললাম, ওই যে তুমি মেসে এসে একবার গল্পগুজব করে গেলে, তারপর তোমার আর কোনো খোঁজ নেই। ব্যাপার কি বলো তো? আমি এমন কি অন্যায় করেছি? আর চোখে তাকিয়ে দেখি ছেলেটার চোখ মুখ পাংশুবর্ণ ধারণ করেছে। তার প্রেমিকা অন্য একজনের মেসে গল্প করে সময় কাটাচ্ছে, এটা সহ্য করা মুশকিল।
কোনো প্রেমিকই করে না। আমি হাসি হাসি মুখে বললাম, উঠে এসো ইরা, উঠে এসো। তোমার সঙ্গে 1,00,000 কথা আছে। আজ সারাদিন গাড়ি করে ঘুরবো আর গল্প করব। ইরা কঠিন মুখ করে এগিয়ে এলো, গাড়ির জানালার কাছে এসে চাপা গলায় বলল, আপনি এইভাবে কথা বলছেন কেন? কোনভাবে বলছি? এমনভাবে বলছেন যেন আমি আপনার দীর্ঘদিনের পরিচিত। ব্যাপার সেরকম নয়। মহিব না জানি কি ভাবছে। মহিবটা কে? ওই ক্যাবলা? ক্যাবলা বলবেন না, কোনো দিন না, কখনো না। তোমার ক্লোজ ফ্রেন্ড? হ্যাঁ। তার ফ্রেন্ডশিপ কতটা গাঢ় সেটা আজ আমরা একটু পরীক্ষা করি। তুমি এক কাজ করো, মহিবকে সম্পূর্ণ উপেক্ষা করে গাড়িতে উঠে বসো। ওর প্রেমের দৌড়টা পরীক্ষা করা যাক। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে, রাগে থরথর করে কাঁপবে, সেটা দেখতে ইন্টারেস্টিং হবে। সবার সঙ্গেই আপনি এক ধরনের খেলা খেলেন, আমার সঙ্গে খেলবেন না। এবং আপনি আমাকে আবার তুমি করে বলছেন, এরকম কথা ছিল না। আপনি তাহলে গাড়িতে উঠবেন না? অবশ্যই না। আপনি আমাকে কি ভেবেছেন, পাপেট? সুতো দিয়ে বাঁধা পাপেট? গাড়িতে না উঠলে চলে যাই। শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া মুহিব ছেলেটি কেমন ক্যাবলার মতো হা করে আছে, দেখতে খারাপ লাগছে। আপনি বরং ওর কাছে চলে যান। ওকে বলুন হা করে তাকিয়ে না থাকতে, মুখে মাছি ঢুকে যেতে পারে। এরকম অশালীন ভঙ্গিতেও আর কোনো দিন কথা বলবেন না। আর কোনো দিন আপনার সঙ্গে দেখাই হবে না। কথা বলার তো প্রশ্নই আসছে না। দেখা হবে না মানে কি? দেখা হবে না মানে দেখা হবে না। মাসখানিকের জন্য আমি অজ্ঞাতবাসে যাচ্ছি। কোথায়? হয় টেকনাফে, নয় তেঁতুলিয়ায়। বাদলদের বাড়িতে আপনাকে যেতে বলেছিলাম, আপনি যাননি। ওই বাড়িতে আপনাকে ভয়ঙ্কর দরকার। দরকার হলেও কিছু করার নেই। আচ্ছা ইরা, আমি বিদায় হচ্ছি। তুমি কৃষ্ণের কাছে ফিরে যাও। ইরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপনি এখন চলে গেলে আর আপনার দেখা পাবো না। বাদলের আপনাকে ভয়ঙ্কর দরকার। তাহলে দেরি করে লাভ নেই, উঠে এসো। এই গাড়িটা কার? কার আবার? আমার। তুমি দেরি করছো ইরা। আপনি আসলে চেষ্টা করছেন মুহিবের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে। কেন বলুন তো? ঈর্ষা। ঈর্ষা মানে? আপনি কি আমার প্রেমে পড়েছেন যে ঈর্ষা? মুহিব আর একটা সিগারেট ধরিয়েছে, তার মুখে বিরক্তির গাঢ় রেখা। সে কর্কশ গলায় ডাকল, ইরা শুনে যাও। আমি বললাম, যাও। শ্রীকৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। ইরা দোটানায় পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম, চলো যাওয়া যাক। ড্রাইভার হুশ করে বের হয়ে গেল। যতটা স্পিডে তার বের হওয়া উচিত তার চেয়েও বেশি স্পিডে বের হলো। মনে হচ্ছে সেও খানিকটা অপমানিত বোধ করছে। পাজেরোর মতো বিশাল গাড়ি অগ্রাহ্য করার দুঃসাহসকে সেই গাড়ির ড্রাইভার ক্ষমা করে দেবে, তা হয় না। এখন কোন দিকে যাবো স্যার? দিক টিক না, চলতে থাকো। দুপুরের দিকে আমি আমার পুরনো মেসে গেলাম। বদরুল সাহেবের খোঁজ নেওয়া দরকার, চাকরির কিছু হয়েছে কিনা। হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না, তবে বদরুল সাহেবের বিশ্বাস থেকে মনে হচ্ছে হয়েও যেতে পারে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাস। অনেকক্ষণ কড়া নাড়ার পর বদরুল সাহেব দরজা খুললেন। তার হাসি খুশি ভাব আর নেই, চোখ বসে গেছে। এই দুদিনেই মনে হয় শরীর ভেঙে পড়েছে। তার গোলগাল মুখটা কেমন লম্বাটে দেখাচ্ছে। বদরুল সাহেবের খবর কি? খবর বেশি ভালো না হিমু ভাই। কেন বলুন তো? আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। বড় মেয়ের চিঠি গত পরশু পেয়েছি। চিঠি পাওয়ার পর থেকে খেতেও পারছি না, ঘুমোতেও পারছি না। ঢাকায় পড়ে আছেন কেন? আপনার চলে যাওয়া উচিত না? ইয়াকুব আগামীকাল বিকেলে দেখা করতে বলেছে, এই জন্যই যেতে পারছি না। শেষ পর্যন্ত তাহলে আপনাকে চাকরিটা দিচ্ছে? জি। চাকরিটাও তো খুব বেশি দরকার। চাকরি না পেলে সবাই না খেয়ে মরব। আমি খুবই গরিব মানুষ হিমু ভাই। কত শখ ছিল স্ত্রী পুত্র কন্যা নিয়ে একসঙ্গে থাকব, অর্থের অভাবে সম্ভব হয় নাই। একবার মালিবাগে একটা বাসা প্রায় ভাড়া করে ফেলেছিলাম। 2 রুমের একটা ফ্ল্যাট, বারান্দা আছে, রান্নার একটা জায়গা আছে, সামনে বড় আম গাছ, ডালে দোলনা বাঁধা। এত পছন্দ হয়েছিল, ভেবেছিলাম কষ্ট করে কোনো মতে থাকবো। এরা 6 মাসের জন্য ভাড়া অ্যাডভান্স চাইল। পাবো কোথায় 6 মাসের অ্যাডভান্স বলুন দেখি?
তা তো বটেই। হিমু ভাই, ছোট মেয়ের চিঠিটা একটু পড়ে দেখেন। মাত্র ক্লাস 6-এ পড়ে, কিন্তু ভাই চিঠি পড়লে মনে হয় না, মনে হয় কলেজে পড়া মেয়ের চিঠি। দুটো বানান অবশ্য ভুল করেছে। চিঠি পড়লাম। আমার অতি প্রিয় বাবা। বাবা, মার খুব অসুখ করেছে। প্রথমে বাসায় ছিল, তারপর পাশের বাড়ির মজনু ভাইয়া মাকে হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তাররা বলেছে ঢাকা নিয়ে যেতে। বাসায় সবাই কান্নাকাটি করছে। তুমি কোনো টাকা পাঠাও নাই কেন বাবা? মা প্রথম ভেবেছিল পোস্ট অফিসে টাকা আসেনি। রোজ পোস্ট অফিসে খোঁজ নিতে যায়। তারপর মা কোত্থেকে যেন শুনলো তোমার চাকরি চলে গেছে। বাবা, সত্যিই কি তোমার চাকরি চলে গেছে? সবার চাকরি থাকে, তোমারটা চলে গেল কেন? তোমার চাকরি চলে যাবার খবর শুনে মা বেশি কান্নাকাটি করেনি, কিন্তু বড় আপা এমন কান্না কেঁদেছে তুমি বিশ্বাস করতে পারবে না। বড় আপা কাঁদে আর বলে, আমার এত ভালো বাবা, আমার এত ভালো বাবা। আমি বেশি কাঁদিনি, কারণ আমি জানি তুমি খুব একটা ভালো চাকরি পাবে। কারণ আমি নামাজ পড়ে দোয়া করেছি। বাবা, আমি নামাজ পড়া শিখছি। ছোট আপা বলেছে আত্তাহিয়াতু ছাড়া নামাজ হয় না। ওই দোয়াটা এখনো মুখস্থ হয় নাই, এখন মুখস্থ করছি। মুখস্থ হলে আবার তোমার চাকরির জন্য দোয়া করব। বাবা, মার শরীর খুব খারাপ, এত খারাপ যে তুমি যদি মাকে দেখো চিনতে পারবে না। তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। ইতি তোমার অতি আদরের ছোট মেয়ে জাহেদা বেগম, ক্লাস 6, রোল নং 1। চিঠি পড়ছেন হিমু ভাই? জি। মেয়েটা পাগলি আছে। চিঠির শেষে সবসময় কোন ক্লাস, রোল নং কত লিখে দেয়। ফার্স্ট হয়তো, এই জন্য বোধহয় লিখতে ভালো লাগে। ভালো লাগারই কথা। দুটো বানান ভুল করেছে, লক্ষ্য করেছেন? খোঁজ আর মুখস্থ। মুখস্থ দীর্ঘ উকার দিয়ে লিখেছে। কাছে থাকি না, কাছে থাকলে যত্ন করে পড়াতাম। সন্ধ্যাবেলা নিজের ছেলে মেয়েদের পড়াতে বসার আনন্দের কি কোনো তুলনা আছে? তুলনা নেই, সবই কপাল। বদরুল সাহেবের চোখে পানি এসে গেছে, তিনি চোখের পানি মুছছেন। যতই মুছছেন ততই তার চোখে পানি আসছে। বদরুল সাহেব। জি হিমু ভাই। আগামীকাল 5টার সময় আপনার ইয়াকুব সাহেবের কাছে যাবার কথা না? জি। আমি ঠিক 4:40 এসে আপনাকে নিয়ে যাব। আমিও যাব আপনার সঙ্গে। আপনার বন্ধু আবার আমাকে দেখে রাগ করবেন না তো? জি না, রাগ করবে না। রাগ করার কি আছে? সে যেমন আমার বন্ধু, আপনিও সেরকম আমার বন্ধু। আপনি সঙ্গে থাকলে ভালো লাগবে। চাকরির সংবাদ একসঙ্গে পাব। দুঃখ ভাগাভাগি করতে ভালো লাগে না ভাই সাহেব, কিন্তু আনন্দ ভাগাভাগি করতে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন। দুপুরে কিছু খেয়েছেন? জি না। আসুন ভাত খেয়ে আসি। কিছু খেতে ইচ্ছে করছে না হিমু ভাই। এমনিতেই মেয়ের চিঠি পড়ে মনটা খারাপ, তার উপরে এমন একটা ঘটনা ঘটেছে, মনটা ভেঙে গেছে। কি ঘটনা? বলতে লজ্জা পাচ্ছি হিমু ভাই। লজ্জা পেলে বলার দরকার নেই। না, আপনার কাছে কোনো লজ্জা নেই। আপনি শুনুন। ফার্মগেটে গিয়েছি, হঠাৎ দেখি রশিদ, আব্দুর রশিদ, নগ্ন, শুধু কোমরে একটা গামছা। তার কাছে যাচ্ছে আর বলছে একটা লুঙ্গি কিনে দিতে। আপনার সঙ্গে কথা হয়েছে? জি না। ও যেন আমাকে দেখতে না পায় এই জন্য পালিয়ে চলে এসেছি। তারপর নিজের একটা লুঙ্গি একটা শার্ট নিয়ে আবার গেলাম, তাকে পাইনি। মানুষের কি অবস্থা দেখেছেন হিমু ভাই? জি দেখলাম। ইয়াকুবের কাছে ওর চাকরির কথা বলবো বলে ভাবছি। আগে নিজেরটা হোক, তারপর বলবেন। রশিদকে দেখে এত মনটা খারাপ হয়েছে। আপনি তাহলে দুপুরে কিছু খাবেন না? জি না। তাহলে আমি উঠি। আগামীকাল চাকরির খবরটা নিয়ে আমরা এক কাজ করব। সরাসরি আপনার দেশের বাড়িতে চলে যাব। সত্যি যাবেন হিমু ভাই? যাব। আপনার ভাবির শরীরটা খারাপ, আপনাকে যে 4টা ভালো মন্দ রেঁধে খাওয়াবে সে উপায় নেই। শরীর ঠিক করিয়ে ভালো মন্দ রাঁধিয়ে খেয়ে তারপর আসব। ভাবি সবচেয়ে ভালো কোন জিনিসটা রাঁধে বলুন তো? গরুর গোশতের একটা রান্না সে জানে, অপূর্ব। মেথি বাটা দিয়ে রাঁধে।
পুরো একদিন সিরকা, আদা, রসুনের রসে মাংস ডুবিয়ে রাখে, তারপর খুব অল্প আঁচে সারাদিন ধরে জাল দেয়। বাইরে থেকে এক ফোঁটা পানি দেওয়া হয় না। কি যে অপূর্ব জিনিস ভাই সাহেব। ওই মেথির রান্নাটা ভাবিকে দিয়ে রাঁধাতে হবে। অবশ্যই, অবশ্যই। পোনা মাছ যদি পাওয়া যায় তাহলে আপনাকে এমন এক জিনিস খাওয়াবো, এই জীবনে ভুলবেন না। কচি সজনেপাতা বেটে পোনা মাছের সঙ্গে রাঁধতে হয়। কোনো মশলা না, কিচ্ছু না। 2টা কাঁচামরিচ, 1 কোয়া রসুন, একটু পেঁয়াজ। এই দেখুন, বলতে বলতে জিভে পানি চলে আসলো। জিভে পানি যখন এসেছে, চলুন খেয়ে আসি। জি আচ্ছা, চলুন। আপনি দেশে যাবেন ভাবতেই এত ভালো লাগছে। মেস থেকে বেরোবার মুখে ম্যানেজার হায়দার আলী খাঁ বললেন, স্যার আপনি মেসে ছিলেন না? আপনার কাছে ওই মেয়েটা 2বার এসেছিল। ইরা? জি, ইরা। ওনার বাসায় যেতে বলেছে, খুব দরকার। জানি, আমার সঙ্গে ওই মেয়ের দেখা হয়েছে। ওই মেয়ে যদি আবার আসে বলবেন গেট লস্ট। স্যার কি বলবো? বলবেন গেট লস্ট, কঠিন গলায় বলবেন। জি আচ্ছা। হায়দার আলী খাঁ পিরিচে চা খাচ্ছিল, আবারও সারা শরীরে চা ফেলে দিল। এই মানুষটা আমাকে এত ভয় পায় কেন কে জানে। রাতের অনিদ্রাজনিত ক্লান্তি, দুশ্চিন্তা ও আতঙ্ক ভোরবেলা একটা হট শাওয়ার নিয়ে রেশমা খালা দূর করে দেন। গোসলের পর তিনি পাথরকুচা মাথায় দেন, খানিকটা সাজগোজ করে আমার ঘরে এসে বললেন, কিরে হেমু, জেগেছিস? গুড মর্নিং। আমিও বলি, গুড মর্নিং খালা। চা দিতে বলেছি, হাত মুখ ধুয়ে আয়। তোমাকে তো আজ দারুণ লাগছে। কপালে টিপ দিয়ে বয়স 10 বছর কমিয়ে ফেলেছ। এখন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স 52। খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, আমার বয়স তো আসলেই 52। ওহ সরি। হিমু, তোর ঠাট্টা ফাজলামও আমার ভালো লাগে না। সাজগোজ সামান্য করি, তাতে কি? 2 দিন পরে তো মরেই যাব। কবরে গিয়ে তো সাজতে পারবো না। কবরে তোরা তো আর ক্রিম লিপস্টিক দিয়ে আসবি না। সেটা খাঁটি কথা। বয়সকালে সাজতে পারিনি। এমন এক লোকের হাতে পড়েছিলাম যার কাছে সাজা না সাজা এক। তাকে একবার ভালো একটা ক্রিম আনতে বলেছিলাম, সে দেশি তিব্বত ক্রিম নিয়ে চলে এসেছে। তারপরেও আফসোস, এত নাকি দাম। এখন তো পুষিয়ে নিচ্ছ। তা নিচ্ছি। আয় চা খাবি, আজ ইংলিশ ব্রেকফাস্ট। চমৎকার। চায়ের টেবিলে রেশমা খালাকে বললাম, খালা অদ্যর শেষ সকাল। খালা বললেন, তার মানে কি? তার মানে হচ্ছে নাস্তা খেয়েই আমি ফুটছি। ফুটছি মানে কি? ফুটছি মানে বিদায় হচ্ছি, লম্বা লম্বা পা ফেলে পগার পার। আশ্চর্য কথা, চলে যাবি কেন? এখানে কি তোর কোনো অসুবিধা হচ্ছে? কোনোই অসুবিধা হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। আমার ভুঁড়ি গজিয়ে গেছে। মেদ ভুঁড়ি কি যে করি, মেদ ভুঁড়ি কি যে করি ওয়ালাদের খুঁজে বের করতে হবে। ঠাট্টা করবি না হেমু, খবরদার ঠাট্টা না। আমি মোটেও ঠাট্টা করছি না খালা। চা খেয়েই আমি ফুটব। খালা বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমার এই ভয়ঙ্কর অবস্থা দেখেও তোর দয়া হচ্ছে না? রাতে 1 ফোঁটা ঘুমোতে পারি না। ওই বদমাইশ লোকটার যন্ত্রণায় মাঝে মাঝে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরে যেতে ইচ্ছে করে, আর তুই চলে যাবি? আমি অবাক হয়ে বললাম, খালু সাহেব কি কালো এসেছিল? গতকাল তো তার আসার কথা না। গতকাল তার আসার কথা না মানে? তুই জানলি কি করে তার আসার কথা না? আমার সঙ্গে কথা হয়েছে। খালা হতভম্ব হয়ে বললেন, তোর সঙ্গে কথা হয়েছে? হুঁ। হুঁ হ্যাঁ করিস না, ঠিক মতো বল, তুই দেখেছিস? হুম। আবার হু? আরেকবার হু বললে কেতলির সব চা মাথায় ঢেলে দেব। কখন দেখা হলো? কাল রাত 9টার দিকে। বলিস কি? তুমি রাতে খাওয়ার জন্য ডাকলে, আমি ঘর থেকে বেরোবো, স্যান্ডেল খোঁজার জন্য নিচু হয়ে দেখি উনি ঘাপটি মেরে খাটের নিচে বসে আছেন। তোর খাটের নিচে ও বসবে কিভাবে? তোর খাটটা হলো বক্স খাট। বক্স খাটের আবার নিচ কি? ঠিক নিচ না, বলতে ভুল করেছি, খাটের সাইডে। গায়ে কাপড় চোপড় ছিল? হুম। তুই দেখে ভয় পেলি না? ভয় পাবো কেন? জীবিত অবস্থায় ওনার সঙ্গে আমার ভালো খাতির ছিল। একবার হেঁটে হেঁটে সদরঘাটের দিকে যাচ্ছি, তিনি তার প্রাইভেট রিকশায় যাচ্ছিলেন। আমাকে দেখে রিকশা থামিয়ে তুলে নিলেন। পথে এক জায়গায় আখের শরবত বিক্রি হচ্ছিল। রিকশা থামিয়ে আমরা আখের শরবত খেলাম। আরেকটু এগিয়ে দেখি ডাব বিক্রি করছে। রিকশা থামিয়ে 2জন ডাব খেলাম। তারপর খালু সাহেব আইসক্রিম কিনলেন। খেতে খেতে আমরা 3জন যাচ্ছিলাম। 3জন হলো কিভাবে? রিকশাওয়ালাও খাচ্ছিল। 3জন মিলে রীতিমতো এক উৎসব। বুঝলে খালা? তখনই বুঝলাম উনি একজন অসাধারণ মানুষ, প্রায় মহাপুরুষ পর্যায়ের।
ব্যবসায়ীরাও মহাপুরুষ হতে পারে কোনোদিন ভাবিনি। তুই এক কথার থেকে আর এক কথায় চলে যাচ্ছিস। আসল কথা বল, খাটের নিচেও বসেছিল? খাটের নিচে না, সাইডে। তারপর? আমি বললাম, খালু সাহেব কেমন আছেন? সে কি বলল? কিছু বললেন না, মনে হয় লজ্জা পেলেন। তখন আমি বেশ রাগ রাগ ভাব নিয়ে বললাম, আপনার মতো একটা ভদ্রলোক মেয়ে ছেলেকে ভয় দেখাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? ভয় দেখানোর জন্য তো শালীনতা ভদ্রতা আছে, ন্যাংটো হয়ে ভয় দেখানো, তাও নিজের স্ত্রীকে! ছি ছি ছি! তুই কি সত্যি এইসব বলেছিস? হ্যাঁ, বললাম। উনি আমার কথায় লজ্জা পেলেন খুব, মাথা নিচু করে ফেললেন। আমার তখন মনটা একটু খারাপ হলো। আমি বললাম, এসব করছেন কেন? সে কি বলল? কথাবার্তা তার খুব পরিষ্কার না, অস্পষ্ট, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। তবু যা বুঝেছি, উনি বললেন, তোর খালাকে শিক্ষা দেওয়ার জন্য এইসব করছি, শিক্ষা হয়ে গেলে আর করব না। রেশমা খালা ফস করে বললেন, শিক্ষা? কিসের শিক্ষা? আমি কি করেছি যে সে আমাকে শিক্ষা দেবে? সারা জীবন যন্ত্রণা করেছে, মরার পরেও যন্ত্রণা দিচ্ছে, আর কিছু না। লোকটা ছিল হাড় বদমাস। আমিও খালু সাহেবকে এই কথাই বললাম, শুধু বদমাসটা বললাম না। তখন খালু সাহেব বললেন, তুমি আসল ঘটনা জানো না। তোমার খালা আমাকে বিষ খাইয়েছিল। এত বড় মিথ্যা কথা আমার নামে! এত সাহস! ব্যথায় তখন ওর দম যায় যায় অবস্থা। আমার মাথার ঠিক নেই। দৌড়ে ওষুধ নিয়ে এনে খাওয়ালাম। খালু বললেন, যেটা খাওয়ানোর কথা সেটা না খাইয়ে ভুলটা খাইয়েছে। পিঠে মালিশের ঔষধ 2 চামচ খাইয়ে দিয়েছে। ইচ্ছে করে তো খাওয়াইনি, ভয়ে আমার মাথা এলোমেলো। আমি খালু সাহেবকে তাই বললাম। আমি বললাম, এটা অনিচ্ছাকৃত একটা ভুল। রেশমা খালা মানুষ খুন করার মতো মহিলাই না, অতি দয়াদ্র মহিলা। অতি দয়াদ্র মহিলা। এটা শুনে কি বলল? খিক খিক করে অনেকক্ষণ হাসল। তারপর আমি বললাম, এখনও তোমার প্রতি খালার গভীর ভালোবাসা। তোমার স্মৃতি রক্ষার্থে গনিমিয়া ইনস্টিটিউট অব মডার্ন আর্ট করবে। শুনে কি বলল? শুনে বলল, এইসব যদি করে তাহলে লাথি মেরে মাগির কোমর ভেঙে ফেলব। ভূত হবার পর খালু সাহেবের ভাষার খুবই অবনতি হয়েছে। স্ত্রীকে মাগি বলা জীবিত অবস্থায় ওনার পক্ষে অকল্পনীয় ছিল। রেশমা খালা এখন আর চায়ের কাপে চুমুক দিচ্ছেন না, স্থির চোখে তাকিয়ে আছেন। চোখের দৃষ্টি আগের মতো না, অন্যরকম। আমি খালু সাহেবকে বললাম, যা হবার হয়েছে মাফ করে দেন। ক্ষমা যেমন মানব ধর্ম, তেমনি ক্ষমা হচ্ছে ভূত ধর্ম। উনি এক শর্তে ক্ষমা করতে রাজি হয়েছেন। শর্তটা কি? শর্তটা হচ্ছে, তুমি তার সমস্ত বিষয় সম্পত্তি দান খয়রাত করবে, স্কুল কলেজ দিবে, এতিমখানা করবে, তার দরিদ্র সব আত্মীয় স্বজনদের সাহায্য করবে। তাহলেই তিনি আর তোমাকে বিরক্ত করবেন না। হিমু? জি খালা? তুই অসম্ভব বুদ্ধিমান। তুই কিছুই দেখিসনি, কারো সঙ্গেই তোর কথা হয়নি, পুরোটা আমাকে বানিয়ে বানিয়ে বলেছিস। অন্ধকারে ঢিল ছুঁড়েছিলি, ঢিল লেগে গেছে। তোর খালু যেমন বোকা ছিল, আমিও ছিলাম বোকা। শুধু ছিলাম না, এখনো আছি। কথা দিয়ে তুই আমাকে প্যাচে ফেলেছিস। তোর ধারণা, তোর কথা শুনে তার কোটি কোটি টাকা আমি দান খয়রাত করে নষ্ট করব। রাতে ভূত হয়ে আমাকে ভয় দেখায়, তাতে কি হয়েছে? দেখাক যত ইচ্ছে, বদমাইশের বদমাস। এখন রাতে ভয় দেখাচ্ছেন, তারপর দিনেও দেখাবেন। আমাকে সেরকমই হিন্টস দিলেন। বেশি চালাকি করতে যাস না হিমু, তোর চালাকির আমি পরোয়া করি না। খবরদার, তোকে যেন আর কোনোদিন এই বাড়ির আশেপাশে না দেখি। আর দেখবে না খালা। এই যে আমি ফুটব, জন্মের মতোই ফুটব। খালা শোনো, খালু সাহেবের সঙ্গে দীর্ঘ কথাবার্তার যে বর্ণনা আমি দিলাম তার পুরোটাই বানানো, তবে ওনাকে কিন্তু আমি দেখেছি। চুপ থাক হারামজাদা। বিশ্বাস করুন, ওনাকে দেখেছি, এবং আপনি যে ওনাকে মেরে ফেলেছেন এটা উনি ইশারায় আমাকে বোঝালেন। উনি কোনো কথা বলেননি। ভূতদের সম্ভবত কথা বলার ক্ষমতা থাকে না। চুপ হারামজাদা, শুয়ারের বাচ্চা, চুপ। রেশমা খালা ভয়ানক হইচই শুরু করলেন। বাবুর্চি, দারোয়ান, মালি সবাই ছুটে এলো। রেশমা খালা আগে কাঁপতে কাঁপতে বললেন, এই চোরটাকে লাথি মেরে বের করে দাও। রেশমা খালার কর্মচারীরা ম্যাডামের আদেশ অক্ষরে অক্ষরে পালন করল, শুধু লাথিটা দিল না। লাথির বদলে এমন গলা ধাক্কা দিল যে রাস্তায় উল্টে পড়তে পড়তে কোনো রকমে রক্ষা পেলাম। খালার বাড়িতে আমার রেক্সিনের একটা ব্যাগ রয়ে গেল। ব্যাগের ভেতর আমার ইহজাগতিক যাবতীয় সম্পদ, 2টা শার্ট, একটা খুব ভালো কাশ্মীরি শাল।
শালটা রূপা আমাকে জন্মদিনে দিয়েছিল। আমি হতদরিদ্র মানুষ হলেও বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি, ঢাকা শহরে এমন দামি শাল আর কারোরই নেই। গলা ধাক্কার ভেতর যেদিন শুরু হয়েছে সেদিনের শেষটা কেমন হবে ভাবতেই আতঙ্ক লাগে। বিকেলে বদরুল সাহেবকে নিয়ে ইয়াকুব নামক ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে যাবার কথা। সেখানে কোন নাটক হবে কে জানে। রূপার সঙ্গে আজ সকালের মধ্যেই আমার দেখা করা দরকার। একমাত্র সেই পারে একদিনের নোটিশে বদরুল সাহেবের জন্য চাকরির ব্যবস্থা করতে। টেলিফোনে রূপার সঙ্গে কথা বলবো না সরাসরি তার বাড়িতে উপস্থিত হব বুঝতে পারছি না। বাদলদের বাড়িতেও একবার যাওয়া দরকার। বাদল এমন কি করেছে যে ইরাকে বারবার আমাকে খুঁজতে যেতে হচ্ছে? রূপাকে বাদলদের বাসা থেকেও টেলিফোন করা যায়। দরজা খুলে দিল ইরা। আমি অসম্ভব ভদ্র গলায় বললাম, কেমন আছেন? ইরা কঠিন চোখে তাকিয়ে আছে। দিন শুরু হয়েছে গলা ধাক্কায়, কাজেই যার সঙ্গেই দেখা হবে সেই কঠিন চোখে তাকিয়ে থাকবে, এতে আর আশ্চর্য হবার কি আছে? আমাকে যে লাথি দিয়ে মারছে না, এই আমার তিন পুরুষের ভাগ্য। বাদল আছে নাকি? আছে। ফুপা ফুপু আছেন? সবাই আছেন, আপনি বসুন। ইরা কঠিন মুখে ভেতরে চলে গেল, এমনভাবে গেল যেন বন্দুক আনতে গেছে। ফুপা অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। প্যান্ট পরেছেন, বোতাম লাগানো হয়নি, প্যান্টের বেল্ট লাগানো হয়নি, এই অবস্থাতেই চলে এলেন। আগুন আগুন চোখে তাকালেন। স্বামীর পেছনে পেছনে স্ত্রী, তার চোখেও আগুন। আমি হাসি মুখে বললাম, তারপর খবর কি আপনাদের, সব ভালো? ফুপা ক্রুদ্ধ গর্জন করলেন। গর্জন শুনেই মনে হচ্ছে খবর ভালো না। আপনাদের আর কারো গলায় কাঁটা টাটা বিঁধেছে? ফুপা এবারে হুঙ্কার দিলেন, ইয়ার কি করছিস? দাঁত বের করে ইয়ার কি? আমার অপরাধ কি বুঝতে পারছি না, তবে গুরুতর কোনো অপরাধ যে করে ফেলেছি তা বোঝা যাচ্ছে। ইরাও এসেছে। তার চোখে আগে চশমা দেখিনি, এখন দেখি চশমা পরা। ফুপু বললেন, তোকে যে এতবার খবর দেওয়া হচ্ছে আসার জন্য গায়ে লাগছে না? তোকে কি হাতি পাঠিয়ে আনতে হবে? এলাম তো, এসে তো উদ্ধার করে ফেলেছিস। ব্যাপারটা কি খোলাসা করে বলুন। কেউ কিছু বলছে না। ভাবটা এরকম, আমি বলবো না, অন্য কেউ বলুক। আমি ইরার দিকে তাকিয়ে আদুরে গলায় বললাম, ইরা, চা খাবো। ইরা এমন ভাব করলো যেন অত্যন্ত অপমানসূচক কোনো কথা তাকে বলা হয়েছে। আমি বললাম, তুমি যদি চা বানাতে না পারো তাহলে লুৎফার মাকে বলো। ভালো কথা, লুৎফা মেয়েটা কোথায়? এবারও জবাব নেই। ফুপা প্যান্টের বোতাম লাগাচ্ছেন বলে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকাতে পারছেন না। তাকে বোতামের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তবে ফুপু তাঁর দৃষ্টি দিয়ে স্বামীর অভাব পূরণ করে দিচ্ছেন। তার চোখে ডাবল আগুন। কথা বলল ইরা, কাটা কাটা ধরনের কথা। তার কাছ থেকেই জানা গেল লুৎফা মেয়েটা চোরের হদ্দ, এসেই চুরি শুরু করেছে। বিছানার তল থেকে টাকা নিচ্ছে, মানিব্যাগ খুলে নিচ্ছে। সর্বশেষ যা করেছে তা অবিশ্বাস্য। ফুপুর কানের দুল চুরি করে নিজের পাজামার ভাঁজে লুকিয়ে রেখেছে। লাফালাফি করছিল। হঠাৎ পাজামার ভাঁজ থেকে দুল বের হয়ে এলো। তৎক্ষণাৎ মা মেয়ে দুজনকে বিদায় করে দেওয়া হয়েছে। কাজেই বাড়িতে এই মুহূর্তে কোনো কাজের মেয়ে নেই। আগের মতো চাইলেই চা পাওয়া যাবে না। বাদলের প্রসঙ্গে যা জানা গেল তা কানের দুলের চেয়েও ভয়াবহ। সে গত 10 দিন হলো ইউনিভার্সিটিতে যাচ্ছে না, দরজা বন্ধ করে ধ্যান করছে। আমি মধুর ভঙ্গিতে ফুপার দিকে তাকিয়ে বললাম, ধ্যান করা তো গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে না, আপনারা এত আপসেট কেন? ফুপা বললেন, মুগুর দিয়ে এমন বাড়ি দেব যে সবকটা দাঁত খুলে চলে আসবে। ধ্যান করা শেখায়? সাহস কত বড়! যা ধ্যান কিভাবে করছে নিজের চোখে দেখে আয়। কিভাবে ধ্যান করছে? কাপড় জামা খুলে ধ্যান করছে। হারামজাদা! 10 দিন ধরে বিছানার উপরে ন্যাংট হয়ে বসে আছে। সে কি? আবার বলে সে কি? তুই নাকি বলেছিস যে ন্যাংট হয়ে ধ্যান করতে হয়? ধ্যান করা কাকে বলে তোকে আমি শেখাবো। বন্দুক দিয়ে আজ তোকে আমি গুলি করে মেরে ফেলবো। গুরু তো বেসেছে, ধ্যান শেখায়। ফুপু বললেন, তুমি এত হইচই করো না তো, তোমার প্রেশারের সমস্যা আছে। তুমি অফিসে চলে যাও, যা বলার আমি বলছি। অফিস চুলায় যাক, আমি হিমুকে সত্যি সত্যি গুলি করে মেরে তারপর অফিসে যাব। গুরুদেবগিরি বের করে দেব। ইরা বলল, হইচই করে তো লাভ কিছু হবে না, ব্যাপারটা ভালো মীমাংসা হওয়া দরকার। উনি বাদলকে বুঝিয়ে বলবেন যেন সে সব না করে। তারপর এ বাড়ি ছেড়ে চলে যাবেন, আর কখনো এ বাড়িতে আসবেন না, এবং বাদলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবেন না। ফুপা তীব্র গলায় বললেন, যোগাযোগ রাখবে কিভাবে? হারামজাদাকে আমি দেশ ছাড়া করব না? এ ক্রিমিনাল, এ পেস্ট। পরিস্থিতি ঠান্ডা হতে আধ ঘন্টার মতো সময় লাগলো।
এর মধ্যে ইরা চা বানিয়ে আনলো। ফুপার অফিসের গাড়ি এসেছিল। তিনি আমাকে গুলি করা আপাতত স্থগিত রেখে অফিসে চলে গেলেন। ফুপু ফোঁস করে কাঁদতে বসলেন। ফোঁসফোঁসানির মাঝখানে যা বললেন তা হচ্ছে, এত বড় ধামড়া ছেলে ন্যাংটা হয়ে বসে আছে, কি লজ্জার কথা। তাকে তার ঘরে খাবার দিয়ে আসতে হয়। ভাগ্যিস বেশি লোকজন জানে না, জানলে নির্ঘাত পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসতো। ইরা আমার দিকে তাকিয়ে মোটামুটি শান্ত ভঙ্গিতেই বলল, আপনি চা খেয়ে দয়া করে বাদলের কাছে যান, তাকে বুঝিয়ে বলুন। সে বাস্তব এবং কল্পনা গুলিয়ে ফেলছে। আমি চায়ের কাপ হাতে বাদলের ঘরে গিয়ে টোকা দিলাম। বাদল আনন্দিত গলায় বলল, হিমু ভাই। হুঁ। আমি টোকা শুনেই টের পেয়েছি, তুমি ছাড়া এরকম করে কেউ টোকা দেয় না। তুই ধ্যান করছিস নাকি? হচ্ছে না। দরজা খোল দেখি। বাদল দরজা খুলল। সে যে নগ্ন হয়েই বসেছিল সেটা বোঝা যাচ্ছে। তার কোমরে তোয়ালে জড়ানো, মুখ আনন্দে ঝলমল করছে। তোমাকে দেখে এত আনন্দ হচ্ছে হিমু ভাই, মনে হচ্ছে কেঁদে ফেলব। তুই মনে হচ্ছে নাগা সন্ন্যাসীর পথ ধরে ফেলেছিস। তুমি একবার বলেছিলে না, সব ত্যাগ করতে হবে। আসল জিনিস পেতে হলে সর্বত্যাগী হতে হবে, পোশাক পরিচ্ছদও ত্যাগ করতে হবে। বলেছিলাম নাকি? হ্যাঁ বলেছিলে। ওই স্টেজে তো ঝপ করে যাওয়া যায় না, ধাপে ধাপে উঠতে হয়। ব্যাপারটা হলো সিঁড়ির মতো, লম্বা সিঁড়ি। সিঁড়ির এক একটা ধাপ পার হয়ে উঠতে হয়। ফস করে জামা খুলে ন্যাংটা হওয়া কোনো কাজের ব্যাপার না। শার্ট প্যান্ট পরে ফেলবো? অবশ্যই পরে ফেলবি, ইউনিভার্সিটি খোলা না। হ্যাঁ। আজ ক্লাস আছে? আছে। জামা কাপড় পরে ক্লাসে যা। সাধনার প্রক্রিয়া শিখিয়ে দেব। আস্তে আস্তে উপরে উঠতে হবে, কাউকে কিছু বুঝতে দেয়া যাবে না। তুই ন্যাংটা হয়ে বসে আছিস, আর এদিকে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। এইভাবে সাধনা হয়? ঠিকই বলেছ। ইউনিভার্সিটিতে যেতে বলছো? অবশ্যই। আমার ইউনিভার্সিটিতে যেতে একেবারেই ইচ্ছে করে না। কি ইচ্ছে করে? সারাক্ষণ ইচ্ছে করে তোমার সঙ্গে সঙ্গে থাকি, তোমার সঙ্গে পথে পথে হাঁটি। পাশাপাশি দুভাবে থাকা যায়। স্থূলভাবে থাকা যায়, এই যেমন তুই আর আমি এখন পাশাপাশি বসে আছি। আবার সূক্ষ্মভাবে, চেতনার ভেতরেও থাকা যায়। তুই যেই ভাববি আমার সঙ্গে আছিস, অমনি তুই আমার পাশে চলে এসেছিস। সাধারণ মানুষ স্থূল অর্থেই জীবনকে দেখে, এতেই তারা সন্তুষ্ট। তুই নিশ্চয়ই সাধারণ মানুষ হতে চাস না? না। ভেরি গুড। যা, ইউনিভার্সিটিতে চলে যা। আচ্ছা, যাচ্ছি। হিমু ভাই, তুমি কি আমার একটা রিকোয়েস্ট রাখবে? জাস্ট ওয়ান। তোর একটা না, 1,00,000 রিকোয়েস্ট রাখবো, বলে ফেল। ইরা মেয়েটাকে একটা শিক্ষা দেবে, কঠিন একটা শিক্ষা। সে কি করেছে? তোমাকে নিয়ে শুধু হাসাহাসি করে, রাগে আমার গা জ্বলে যায়। সামান্য ব্যাপারে গা জ্বললে হবে কেন? আমার কাছে সামান্য না, কেউ তোমাকে কিছু বললে আমার মাথা খারাপের মতো হয়ে যায়। হিমু ভাই, তুমি ইরাকে একটা শিক্ষা দাও। ওকে শিক্ষা দিতেই হবে। কি শিক্ষা দেব? ওকেও তুমি হিমু বানিয়ে দাও, মহিলা হিমু। যেন সে হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় রাস্তায় হাঁটে। মেয়ে মানুষ হয়ে রাত বিরাতে রাস্তায় হাঁটবে, এটা ঠিক হবে না। তাছাড়া এমন একজন ভালো ছাত্রী। বেশ, তাহলে তুমি তাকে এক রাতের জন্য হিমু বানিয়ে দাও, জাস্ট ফর ওয়ান নাইট। দেখি। না, দেখা দেখি না, তোমাকে বানাতেই হবে, তুমি ইচ্ছা করলেই হবে। ফুপু এবং ইরার বিস্মিত চোখের সামনে দিয়ে বাদল কাপড় চোপড় পরে ইউনিভার্সিটিতে চলে গেল। ইরা আমার দিকে তাকিয়ে বলল, আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ। এখন দয়া করে এ বাড়িতে আর আসবেন না। আমি বললাম, জি আচ্ছা, শুধু একটা টেলিফোন করব, টেলিফোন করে জন্মের মতো চলে যাব। ইরা বলল, যদি সম্ভব হয় আপনি দয়া করে নিজেকে বদলাবার চেষ্টা করবেন। আপনাকে আমি কোনো উপদেশ দিতে চাই না, অপাত্রে উপদেশ দেওয়ার অভ্যাস আমার নেই। তারপরেও একটা কথা না বলে পারছি না। হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় হাঁটলেই প্রকৃতিকে জানা যায় না। প্রকৃতিকে জানার পথ হলো বিজ্ঞান। বুঝতে পেরেছেন? পেরেছি। পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই। ফুপু বললেন, ওর সঙ্গে কথা বলিস না ইরা, টেলিফোনটা এনে দে, টেলিফোন করে বিদায় হোক। ইরা টেলিফোন এনে দিল। হ্যালো রূপা, আমি হিমু। বুঝতে পারছি। কেমন আছো রূপা? আমি কেমন আছি সেটা জানার জন্য তুমি আমাকে টেলিফোন করনি। তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা বলে ফেলো। রাগ করছো কেন? রাগ করছি না। তোমার উপর রাগ করা অর্থহীন। যে রাগ বোঝে না তার উপর রাগ করে লাভ কি? রাগ হচ্ছে মানব চরিত্রের অন্ধকার বিষয়ের একটি।
রাগ না বোঝাটা তো ভালো। যে অন্ধকার বোঝে না সে আলোও ধরতে পারে না। রূপা, তোমার লজিকের কাছে সারেন্ডার করছি। কি জন্য টেলিফোন করেছো বলো? আমাকে একটা চাকরি জোগাড় করে দাও রূপা। এমন একটা চাকরি যেন ভদ্রভাবে খেয়ে পরে ঢাকা শহরে ছোটখাটো একটা বাড়ি ভাড়া করে থাকা যায়। জোগাড় করে দিতে পারবে? এমন কি কখনো হয়েছে যে তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমি বলেছি না? হয়নি, এবারও হবে না। আজ দিনের ভেতর চাকরিটা জোগাড় করে দিতে হবে। সেটা কি করে সম্ভব? তোমার জন্য কোনো কিছুই অসম্ভব না। চাকরিটা কার জন্যে? আমার এক বন্ধুর জন্যে, অতি প্রিয় একজনের জন্যে। নাম বলো। অ্যাপয়েন্টমেন্ট লেটারে তার নাম তো লাগবে। লেখো, বদরুল আলম। চাকরিটা কিন্তু আজকের মধ্যেই জোগাড় করতে হবে। চেষ্টা করব। অ্যাপয়েন্টমেন্ট লেটার কি তুমি এসে নিয়ে যাবে? হ্যাঁ, আমি এসে নিয়ে যাব। তুমি কোত্থেকে টেলিফোন করছো, যদি বলতে তোমার কোনো আপত্তি না থাকে? আমি বাদলদের বাসা থেকে টেলিফোন করছি। এই নাম্বার তোমার কাছে আছে। এই নাম্বারে টেলিফোন করে আমাকে পাবে না। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবাই তোমাকে বাড়ি থেকে বের করে কেন দেয়? হ্যাঁ দেয়। এই ভয়েই আমি তোমার কাছে যাই না। কাছে গেলে তুমিও হয়তো বের করে দেবে। রূপা, আমি টেলিফোন রাখি। না, আর একটু কথা বলো প্লিজ। কি বলবো? যা ইচ্ছা বলো, এমন কিছু বলো যেন যেন কি না থাক। আমার আগেই রূপা টেলিফোন নামিয়ে রাখলো। আমি ফুপুর কাছ থেকে বিদায় নিলাম, ইরার কাছ থেকে বিদায় নিলাম। ইরা বলল, আপনাকে অনেক কঠিন কথা বলেছি, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম, আমি কিছু মনে করিনি। আমি নানানভাবে আপনাকে বিরক্ত করার চেষ্টা করেছি, আপনিও কিছু মনে করবেন না। আমার ক্ষীণ আশা ছিল মেয়েটা হয়তো বাড়ির গেট পর্যন্ত আমাকে এগিয়ে দেবে। সে এলো না। আশ্চর্য কঠিন এক মেয়ে। আমি এবং বদরুল সাহেব পাশাপাশি বসে আছি। ইয়াকুব আলী আমাদের সামনেই আছেন। আমাদের মাঝখানে বিরাট এক সেক্রেটারিয়েট টেবিল। টেবিলে দুটা টেলিফোন, একটা সাদা, একটা লাল। ইয়াকুব আলী সাহেব রিভলভিং চেয়ারে বসে আছেন। তিনি অসম্ভব ব্যস্ত। আমরা বসে থাকতে থাকতে 3-4টা টেলিফোন করলেন। তার টেলিফোন করার ধরনটা বেশ মজার। স্থির হয়ে কথা বলতে পারেন না। রিভলভিং চেয়ারে পাক খেতে খেতে কথা বলেন। বদরুল সাহেব খুব উসখুস করছেন। আমি চুপচাপ বসে আছি। ইয়াকুব আলী এক ফাঁকে আমাদের দিকে একটু তাকাতেই বদরুল সাহেব বললেন, ইয়াকুব, ইনি হচ্ছেন আমার ফ্রেন্ড হিমু সাহেব। ওনাকে সাথে করে এনেছি। ইয়াকুব আলী আমার দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হেসে বললেন, চা চলবে? বলেই ইন্টারকমে কাকে খুব ধমকাতে লাগলেন। এক সময় ধমক পর্ব শেষ হলো। ইয়াকুব আলী অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বললেন, এ কি, এখনও চা দেয়নি? বলেই কর্কশ শব্দে বেল বাজাতে লাগলেন। কিংবা কে জানে, বেল হয়তো মধুর শব্দেই বাজালো, তবে আমার কানে কর্কশ লাগলো। বদরুল সাহেব বললেন, চা লাগবে না ইয়াকুব। অবশ্যই চা লাগবে। তুমি তোমার বন্ধু নিয়ে এসেছো, ফার্স্ট মিটিং, চা লাগবে না মানে? তারপর বলো কি ব্যাপার? বদরুল অস্বস্তির সঙ্গে বলল, তুমি আজ আসতে বলেছিলে। ও আচ্ছা, আজকে আসতে বলেছিলাম। আমার একটা চাকরির ব্যাপারে তুমি বলেছিলে ব্যবস্থা করবে। ইয়াকুব আলী হাসি মুখে বলল, বলেছি যখন তখন অবশ্যই করব। স্কুল জীবনের বন্ধুর সামান্য উপকার করব না তা তো হয় না। বায়োডাটা তো দিয়ে গিয়েছো নাকি? হ্যাঁ, 2বার দিয়েছি। আমি দেখেছি। দেখো বদরুল, আপাতত কিছু করা যাচ্ছে না। নো ওপেনিং। যেসব ওপেনিং আছে তোমাকে তা দেওয়া যায় না। তুমি নিশ্চয়ই পিয়নের চাকরি করবে না? হা হা হা। বদরুল সাহেব ক্ষীণস্বরে বললেন, তুমি আজকের কথা বলেছিলে। আমার অবস্থা খুবই ভয়াবহ। ইয়াকুব দার্শনিক ভাব ধরে ফেলে বলল, অবস্থা তো শুধু তোমার একার ভয়াবহ না, পুরো জাতির অবস্থাই ভয়াবহ। বিজনেস বলতে কিচ্ছু নেই। প্রতিটি প্রতিষ্ঠান লসে রান করছে। বাইরে থেকে সেটা বোঝা যাচ্ছে না। ইয়াকুব, আমি তোমার উপর ভরসা করে এসেছিলাম। ভরসা নিশ্চয়ই করবে। ভরসা করবে না কেন? আমি কি করব তোমাকে বলি। আমি আমার বিজনেস কসমেটিক্স লাইনে এক্সপ্যান্ড করছি। আমি মনে মনে ডিসাইড করে রেখেছি তোমাকে সেখানে ম্যানেজারিয়াল একটা পোস্ট দেব। সেটা কবে? একটু সময় নেবে। মাত্র জমি কেনা হয়েছে, লোনের জন্য অ্যাপ্লাই করেছি।
বিদেশি কোনো ফার্মের সঙ্গে কোলাবোরেশনে যাব, ফ্যাক্টরি তৈরি হবে, তারপর কাজ। তোমাকে অপেক্ষা করতে হবে। সবুরে মেওয়া ফলে, এটা মনে রাখবে। বদরুল সাহেবের হতভম্ব মুখ দেখে আমার নিজেরই মায়া লাগছে। আহা বেচারা, সে বোধহয় জীবনে এত অবাক হয়নি। এসি বসানো ঠান্ডা ঘরেও ঘামছে। চা চলে এসেছে। ইয়াকুব সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, সিগারেট কি চলে নাকি ভাই? তিনি আমাদের দিকে সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিলেন। আমি সিগারেট নিতে নিতে বললাম, বদরুল সাহেবকে চাকরিটার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? ইয়াকুব সাহেব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এক্স্যাক্ট বলা মুশকিল, 3-4 বছর তো বটেই, বেশিও লাগতে পারে। আমি সিগারেট ধরিয়ে লম্বা টান দিলাম, চায়ের কাপে চুমুক দিলাম, হাসি মুখে বললাম, ভাই শুনুন, চাকরি আপনার পক্ষে দেয়া সম্ভব না এই কথাটা সরাসরি আপনার বন্ধুকে বলে দিচ্ছেন না কেন? বলতে অসুবিধা কি? চক্ষুলজ্জা হচ্ছে? আপনার মতো মানুষের তো চক্ষুলজ্জা থাকার কথা না। ইয়াকুব আলী চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকাচ্ছেন, ঠান্ডা মাথায় আমাকে বোঝার চেষ্টা করছেন। আমার ক্ষমতা যাচাইয়ের একটা চেষ্টাও আছে তার মধ্যে। বদরুল সাহেব বললেন, হিমু ভাই চলুন যাই। আমি বললাম, চাটা ভালো হয়েছে, শেষ করে তারপর যাই। ইয়াকুব আলী এখনও তাকিয়ে আছেন, তার হাত টেলিফোনের উপর। আমি তার দিকে একটু ঝুঁকে এসে বললাম, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই, আমি একজন নিরীহ মানুষ। আমি যা করতে পারি তা হচ্ছে আপনার মুখে থুথু ফেলতে পারি। এতে আপনার কিচ্ছু হবে না, কারণ প্রতিদিন অসংখ্য মানুষ আপনার মুখে অদৃশ্য থুথু ফেলছে। আপনি এতে অভ্যস্ত। থুথু না ফেললেই বরং আপনি অবাক হবেন। বদরুল সাহেব হাত ধরে আমাকে টেনে তুলে ফেললেন, চাপা গলায় বললেন, হিমু ভাই কি পাগলামি করছেন? ইয়াকুব সাহেব তাকিয়ে আছেন, রাগে তার হাত কাঁপছে, সম্ভবত কি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ভাই আপনি আমাকে ভালো করে চিনে রাখুন, আমার নাম হিমু। আমি কাউকে সহজে ছেড়ে দেই না, আপনাকেও ছাড়ব না। বদরুল সাহেব আমাকে টেনে ঘর থেকে বের করে ফেললেন। সিঁড়ি দিয়ে নামার সময় আমি বললাম, বদরুল সাহেব আপনি মেসে চলে যান, আমি একটা কাজ সেরে মেসে আসছি, তারপর দুজনে একসঙ্গে আপনার দেশে রওনা হয়ে যাব। আমার সঙ্গে তো টাকা পয়সা কিছুই নাই, একটা ব্যবস্থা হবেই। আপনার কি মেসে ফিরে যাবার মতো রিক্সা ভাড়া আছে? জি না, আমার কাছেও নেই। পকেট নেই, পাঞ্জাবি আজও পরে চলে এসেছি। আপনি হেঁটে হেঁটে চলে যান। চিটাগাংয়ের রাতের ট্রেন কটায়? 10:30টায়। রাত 10টার আগে আমি অবশ্যই পৌঁছে যাব। বদরুল সাহেব পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে বললেন, কে ইচ্ছা করছে জানেন হিমু ভাই? ইচ্ছা করছে একটা চলন্ত ট্রাকের সামনে লাফ দিয়ে পড়ে যাই। ট্রাকের সামনে লাফ দিয়ে পড়ে মরতে হবে না, আপনি মেসে চলে যান, আমি আসছি। হিমু ভাই আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি লক্ষ্য করলাম ভদ্রলোক সত্যি হাঁটতে পারছেন না, পা কাঁপছে, মাতালের মতো পা ফেলছেন। আমি বললাম, চলুন আপনাকে মেসে পৌঁছে দিয়ে তারপর যাই। আমার কাজটা সেরে আসি, হাত ধরুন তো দেখি। দেশে গিয়ে আমি আমার স্ত্রীকে কি বলবো, মেয়েগুলিকে কি বলবো? কিছু বলতে হবে না, এদের জড়িয়ে ধরবেন, এতেই তারা খুশি হবে। ভাই চোখ মুছুন তো। আমি বদরুল সাহেবকে মেসে নামিয়ে দিয়ে গেলাম রূপার কাছে। আমি নিশ্চিত সে একটা ব্যবস্থা করে রেখেছে। আমি তার হাত থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেব, 1000 টাকা নেব, কিছু মিষ্টি কিনব। বদরুল সাহেবের ছোট মেয়েটার জন্য একটা বাংলা ডিকশনারি কিনব। মেয়েটা বড্ড বানান ভুল করে, মুখস্থর মতো সহজ বানান ভুল করলে চলবে কেন? এইসব উপহার নিয়ে রাতের ট্রেনে রওনা হব বন্ধুর বাড়িতে। বন্ধু পত্নীর মেথি দিয়ে রাধা মাংস খেতে হবে। মাছের পোনা পাওয়া গেলে সজনে পাতা এবং পোনার বিশেষ প্রিপারেশন। রূপাকে বাড়িতে পেলাম না, সে কোথায় কেউ বলতে পারল না, কখন ফিরবে তাও কেউ জানে না। দুপুরে বেরিয়েছে আর আসেনি। রাত 9টা পর্যন্ত আমি রূপাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। বদরুল সাহেব অপেক্ষা করে থাকবেন, তার স্ত্রীর কাছে তাকে পৌঁছানো দরকার। সঙ্গে একটা পয়সা নেই। ফিরে গেলাম মেসে। কোনো একটা ব্যবস্থা কি হবে না? মেসের ম্যানেজার আমাকে আসতে দেখে ছুটে এলো। তার ছুটে আসার ভঙ্গি বলে দিচ্ছে বিশেষ কিছু ঘটেছে। সেই বিশেষ কিছুটা কি? দুঃসংবাদ না সুসংবাদ? রূপা কি মেসে আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে অপেক্ষা করছে, নাকি বদরুল আলম
ভয়ঙ্কর কোনো কাণ্ড করে বসেছেন, সিলিং ফ্যানে ঝুলে পড়েছেন। ম্যানেজার হড়বড় করে বলল, স্যার আপনি মেডিকেল কলেজে চলে যান। কেন? বদরুল সাহেবের অবস্থা খুবই খারাপ। কি হয়েছে? চুপচাপ বসেছিলেন, তারপর খুব ঘামা শুরু করলেন, কয়েকবার আপনার নাম ধরে ডাকলেন, তারপর শুয়ে পড়লেন। আমরা দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, রিকশায় করে নিতে হয়েছে। হাত পা একেবারে ঠান্ডা। আমি হাসপাতালের সিঁড়িতে চুপচাপ বসে আছি। রূপা তার কথা রেখেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে। আমাকে না পেয়ে ইরার হাতে দিয়ে এসেছে। ইরা সেই চিঠি নিয়ে প্রথমে গেছে আমার মেসে, সেখানে সব খবর শুনে একাই রাত 11টার দিকে এসেছে হাসপাতালে। বদরুল সাহেবের জন্য খুব ভালো একটা চাকরির ব্যবস্থা করেছে রূপা। 8,000 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। বেতনের 7% কেটে রাখবে কোয়ার্টারের জন্য। রাত 12টার দিকে বদরুল সাহেবের অবস্থা কি খোঁজ নিতে গেলাম। ইরাও এলো আমার সঙ্গে সঙ্গে। ডাক্তার সাহেব বললেন অবস্থা ভালো না, জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরার কি সম্ভাবনা আছে? 50-50 চান্স। আমি বললাম, ডাক্তার সাহেব এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার কাছে রাখুন। যদি জ্ঞান ফেরে ওনার হাতে দেবেন, যদি জ্ঞান না ফেরে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবেন। আমি হাসপাতাল থেকে বের হচ্ছি। এখন কাঁটায় কাঁটায় রাত 12টা, 0 আওয়ার। আমার রাস্তায় নেমে পড়ার সময়। ইরা বলল, কোথায় যাচ্ছেন? আমি ক্লান্ত গলায় বললাম, কোথাও না, রাস্তায় রাস্তায় হাঁটব। আপনার বন্ধুর পাশে থাকবেন না? না। ইরা নিচু গলায় বলল, হিমু ভাই, আমি কি আপনার সঙ্গে হাঁটতে পারি, শুধু একটা রাতের জন্য? আমি বললাম, অবশ্যই পারো। ইরা অস্পষ্ট স্বরে বলল, আপনাকে যদি বলি আমার হাত ধরতে, আপনি রাগ করবেন? আমি শান্ত গলায় বললাম, আমি রাগ করব না, কিন্তু ইরা, আমি তোমার হাত ধরব না। হিমুরা কখনো কারো হাত ধরে না।